আম্মু, আমাকে ছেড়ে দাও আম্মু। আমি আর এমন করব না। প্লিজ আম্মু, আমাকে আর মেরো না। তোকে আমি আজকে মেরেই ফেলবো। তোর মতো ছেলে এই দুনিয়াতে না থাকাই ভালো। যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না, তার মতো ছেলে আমার কোনো দরকার নাই। আম্মু, প্লিজ আর করব না। বৌমা, দরজা খুলো। ছেলেটাকে মেরে ফেলবে নাকি? ওই ভুল করেছে, মানছি। কম তো মারলে না, এইবার ছেড়ে দাও। আম্মু, ভাইকে ছেড়ে দাও। আর মারলে মরে যাবে ভাই। ও ছোট মানুষ, বুঝতে পারে নাই। আম্মু কোনো কথা না শুনে প্যান্টের বেল দিয়ে মারতে থাকলো। আরব জোরে জোরে চিৎকার করতে লাগলো। পাশে ওর চাচা চাচি, ওর চাচাতো বোন ইনায় দাঁড়িয়ে আছে। ইনায় কান্না করছে। আরব উঠে ইনায়ের পাটা জড়িয়ে ধরে বলল, আপু, আমাকে ক্ষমা করে দিতে বলো না। আম্মু আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে বিয়ে করব দরকার হইলে, তাও আমাকে ক্ষমা করে দাও। এদিকে আশিক, তোর আজকে কোনো ক্ষমা হবে না। বড় বোনের সাথে নোংরামি করার সাহস কোথায় পাইছস? হ্যাঁ, আম্মু, আরাফ ইনায়া আপুকে বিয়ে করলে তো হয়ে যায়। ওর মতো খারাপ ছেলের সাথে ইনায়াকে বিয়ে দিয়ে কি জীবন আরো নষ্ট করে দিব নাকি? রাহেলা, থামো। ইনায়া আম্মু, শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আরাফের আব্বু ইনায়কে নিয়ে কিছুটা দূরে চলে গেল। ইনায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর ইনায় এসে বলল, ছোট আম্মু, আমি আরাফকে বিয়ে করতে চাই। এসব কি বলিস? ওর মতো লুচ্চাকে বিয়ে করে কি সারা জীবন পস্তাবে নাকি? ছোট আম্মু, আপনি কি বলেন? ইনায়া ওই যে কাজ করছে, সেখানে ওকে তুমি বিয়ে করতে চাচ্ছ কোন হিসাবে? আমি ওকে বিয়ে করব, বাট আমার কিছু শর্ত আছে যা চাচ্চুকে আমি বলছি। চাচু রাজি হয়েছে, এখন আপনি কি বলেন? কিসের শর্ত? সেটা সময় হলেই জানবো। আরাফ, ওঠ। ইনায়া আরাফের চুল ধরে তুলল। আরাফ বলে ওঠে, আমি বিয়ে করব না। তুই বিয়ে করবি, তোর ঘাড় করবে। চাচু কাজীকে ডাকেন, আমি রুমে যাচ্ছি। আর এইটাকে রেডি করেন। এনে চলে গেল। আরাফকে নিয়ে ওর চাচাতো ভাই চলে গেল। আরাফের শরীর ব্যথায় টনটন করছে। আরাফ অনেক কষ্টে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নিল। ইনায়ের শাড়ি পরে নিচে আসলো। দুজনকে একসাথে বসালো। কাজী সাহেব এসেছে। দুজনের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে ইনায়া আরাফের কলার ধরে বলল, চল রুমে। আপু, আমার কলার ছাড়, ব্যথা লাগছে গলায়। ইনায়ের আগে থাপ্পড় দিয়ে বলল, বিয়ে হওয়ার পর আমাকে আপু বলস? আমি তোর বউ এখন, চল আমার সাথে। ইনায়ের কথাটা বলে আরাফকে টেনে নিয়ে যেতে লাগলো। আরাফ সিঁড়িতে বসে বলল, আমি যাব না। কেন যাবি না? চল। ইনায়া আপু, আরাফকে ছাড়ো। আম্মু অনেক মেরেছে। চুপ কর, জামাই বউয়ের ভেতরে কথা বলবি না। ছোট আম্মু, আপনার মেয়েকে বলে দেন। আতিয়ে যাও, নিজের রুমে যাও। আরফকে টেনে ইনায়া নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। ইনায়া দরজাটা লাগিয়ে দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? আরফ ভয় ভয় বলল, ভালো। ইনায়া আরফের পায়ের মাঝখানে পা রাখলে আরফ ব্যথায় কুকড়ে উঠল। আরফ বলে ওঠে, আপু, পা সরাও, ব্যথা লাগছে। ইনায়ের আপু ডাক শুনে ঠাস ঠাস করে দুইটা গালি দুইটা দিয়ে বলল, আমি বউ, নট আপু। সরি বউ, প্লিজ পা সরাও, আমার লাগছে। লাগছে সোনা? তোমার অনেক শখ আমার শরীর দেখার, তাই না? এতদিন তো লুকিয়ে লুকিয়ে আমার নগ্ন ছবি তুলতে। চলো, আজ তোমাকে আমি নিচে থেকে দেখাবো। ইনায়ের কথাগুলো বলে আরফের সামনে শাড়িটা খুলে ফেল। আরফ চোখ নিচের দিকে করলেই ইনায়ের আগে থুতনি ধরে বলল, আমার দিকে তাকা। লুকিয়ে ভিডিও করছিলি না? এখন আমি নিচের থেকে দেখাচ্ছি। তো নিচের দিকে তাকিয়ে আছিস কেন? তাকা আমার দিকে, না হইলে ওইখানে ঘুষি খাবি। আরফ ভয় তাকালেই ইনায়ের শরীর থেকে ব্লাউজ খুলে ফেলে। আরফের শরীর কারেন্টের ঝটকা লাগলো। আরফ ইনায়ের দিকে তাকাতে চোখটা সরাতে যাবে, সাথে সাথে ইনায় বলে ওঠে, তাকা তাকা, দেখ। আর কিছু দেখবি? ওয়েট। ইনায়ের সব জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আরফ চোখটা সরিয়ে বলল, আমি কিন্তু জোর করে ফেলতে পারি। জোর করবি? সারা জীবনের মতো বাবা হওয়ার স্বপ্ন ভুলে যেতে হবে। আমি এখন এখানে এভাবে ঘুমাবো। আমার কাছে যদি আসোস আর কিছু করতে দেস, তাহলে আমি তোর লাইফটা বরবাদ করে দিব। আমাকে নিয়ে নোংরা কল্পনা করা, আমার ফটো তোলা, আমার ভিডিও করা, সবকিছুর শাস্তি এটা। আমি তোর বউ, আমাকে দেখতে পারবি বাট ছুতে পারবি না। ছটফট করবি, আমি সেটা দেখে মজা নিব। দেখ ভালো করে।
ইনায়া আরবকে সরিয়ে দিয়ে শুয়ে পড়লো। আরব নিজে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। অনেকক্ষণ এভাবে থাকাতে আরফের সহ্য করতে না পেরে কান্না করে বলল, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই। গুড নাইট। ইনায়ের চোখটা বন্ধ করে নিল। আরফ আস্তে আস্তে ইনায়ের কাছে যেতে লাগলো। ইনায়ের কাছে যেতে যে শরীরে হাত দিতে যাবে, সাথে সাথে ইনায়ের হাত ধরে চোখ খুলেই আরব চমকে উঠল। ইনায় উঠে সজোরে থাপ্পড় মেরে বলল, এত বড় সাহস আমার শরীরে হাত দেস? তোকে ভালো সুযোগ দিয়েছি, তোর ভালো লাগছে না তাই না? আরফ ইনায়ের কোনো কথা না শুনে জোর করে ইনায়ের সাথে ঘনিষ্ঠ হতে লাগলো। আরব যেন একজন পশুতে রূপান্তরিত হয়েছে। ইনায় আরবকে বাধা দিতে লাগলো। আরব কোনো বাধা মানল না। ইনায় জোরে চিৎকার দিতে সাথে সাথে আরফ ইনায়ের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আরব যেন সেন্স কাজ করা বন্ধ হয়ে গেছে। ইনায় ব্যথায় কাতরাতে লাগলো। বিছানার চাদর রক্তে ভেসে যেতে লাগলো। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরব নিজের মতো করে আদর করতে লাগলো। আর আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। ইনায়ের পাশে শুয়ে পড়লো। হঠাৎ করে ভাবতে লাগলো, কি ব্যাপার, আমাকে কিছু বলছে না কেন? আরব কথাটা ভেবে যেই পাশে তাকাতে যাবে দেখে ইনায়ের চোখ বন্ধ, রক্ত দিয়ে অবস্থা খারাপ। আরব ভয় পেয়ে গেল। আরব ইনায়কে ডাকতে নিলে ইনায়ের কোনো সারা শব্দ না পেয়ে আরব ভয়ে কান্না করে দিয়ে বলল, এই না, এই ইনায়া, এই ইনায়া, চোখ খুলো। ইনায়া, আমি আর এমন জোর করব না, প্লিজ প্লিজ চোখ খুলো, আমি আর তোমার সাথে জোর করব না। আরবের কথায় কোনো ছাড়ার শব্দ না পেল। আরব জোরে কান্না করে উঠল। আরব তাড়াতাড়ি করে ইনাকে জামা কাপড় পরিয়ে দিয়ে নিজে পরে নিয়ে দরজা খুলে দৌড়ে গিয়ে বারান্দা থেকে চিৎকার দিয়ে বলল, আম্মু, ইনায়া চোখ খুলছে না। আরফের কথা শুনে নিচের সবাই যেন চমকে উঠল। সবাই দৌড়ে আসলো। সবাই রুমে ঢুকতেই ইনায়ের আব্বু আম্মু থমকে গেল। ইনায়াকে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, ইনায়া, এই ইনায়া, চোখ খুল মা, এই ইনায়া। ভাবি সারেন। আরফের আব্বু ইনায়াকে কোলে নিয়ে দৌড়ে নিচে নামতে লাগলো। আরফের আম্মু আরফের দিকে তাকিয়ে মারতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে দৌড়ে চলে গেল। আরব ভয় পেয়ে গেল। আরব ভয়ে ওর নানা বাড়ি চলে গেল। 5 দিন পর আরফের আম্মু বলল, তুই ওইখানে থেকে নিজেকে ভেবে নিস না সেভ করে ফেলছোস। কতদিন ওইখানে থাকবি? তোকে একদিন না একদিন তো আশা লাগবে। আম্মু, আমি সত্যি বুঝতে পারি নাই ওনার এমন হবে। আমি বুঝলে কখনোই এমন করতাম না। তুই কোনো জিনিস বুঝোস? তুই প্রতিটা অন্যায় করে এই কথা বলস। তুই একজনের জীবন নিতে নিয়েছিলি। তোকে যে পর্যন্ত ইনায়া ক্ষমা না করে তোর লাইফের দুঃখ তত দিন আছে। আম্মা, তুমি ওকে বের করে দাও। যদি ওকে ওইখানে রাখো তাহলে আমি ওইখানে গেলে ভাঙচুর হবে। তুমি ওকে এক্ষুনি বের করে দাও। রাহেলা, অয় ছোট মানুষ না বুঝে এরকম করেছে। অয় কি আগে বিয়ে করেছে যে বুঝবে? আম্মা, বাজে কথা বলো না। তুমি ভাবতে পারছো ইনায়া অল্পের জন্য বেঁচে গেছে? ওর কি অবস্থা হয়ে গেছিল? ওকে যদি আমার সামনে পেতাম চামড়া তুলে ফেলতাম। আচ্ছা রাখ, আমি ওকে পাঠাবো। ওর কোনো ক্ষতি কেউ করতে পারবি না। আমি ওকে সব বুঝিয়ে পাঠাবো। কথাটা বলে নানি কল কেটে দিলে আরব বলে ওঠে, নানি, আমি সত্যি বুঝতে পারি নাই। আমি বুঝলে কখনোই এমন করতাম না। তোকে থাপ্পড় দিতে মন চাচ্ছে। মেয়েটাকে আমি দেখতে গিয়েছিলাম। তোর মামা রেগে তোকে বের করে দিত। তোর মামির জন্য এখনো এখানে আসোস। আমার কথা শোন, এখন তোর একমাত্র উপায় তুই এখান থেকে বাসায় যাবি। ইনায়াকে কেয়ার করবি, ভালোবাসবি। শোন, সব কিছু জোর করে কিছু পেতে হয় না। ইনায়াকে ভালোবাসা দিয়ে জয় করে নে, তখন তোকে এমন কিছু করা লাগবে না। ইনায়া নিজেই তোকে কাছে ডাকবে। এভাবে যত দূরে থাকবি তত তোর প্রতি সবার রাগ হবে, ঘৃণা বাড়বে। তার থেকে তুই বাসায় যা। ইনায়াকে ভালো রাখতে পারলে সবাই আস্তে আস্তে সব ভুলে যাবে, ক্ষমা করবে। আর বউকে ভালোবেসে জয় করে নিতে হয়, বুঝলি? বাসায় যা। ও যত যাই বলুক, ইনায়া যত খারাপ ব্যবহারই করুক, প্রতিবাদ করার দরকার নাই। নানি আরবকে অনেক কিছু বোঝাতে লাগলো। স্বামী স্ত্রীর সম্পর্ক, গুরুত্ব সবকিছু বোঝালো। আরাফুর মামি নানি থেকে বিদায় নিয়ে চলে গেল। আরব বাসায় গেলে আরাফের চাচা রেগে বলল, তুই এখানে কেন? আমার চোখের সামন থেকে যা, না হইলে এখানে তুই খুন হবি।
আরব কিছু না বলেই সোজা রুমে চলে গেল। রুমে গেলে দেখে ইনায়া কপালের উপরের হাত রেখে শুয়ে আছে চোখ বন্ধ করে। ইনায়া কারো আসার শব্দ পেয়ে বলল, মা পানি দিলেও গলা শুকিয়ে যাচ্ছে। ইনায়ের কথা শুনে আরব পানি ঢেলে ইনায়ের পাশে বসে। মাথা তুলে পানি খাওয়াতে যাবে ইনায়ের চোখ খুলে আরবকে দেখে রাগি বলল, তার বাচ্চা, তুই এখানে কি করস? তোর সাহস কি করে হইল এই বাসায় আসার? ইনায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমার অনুমতি ছাড়া তোমার সাথে ঘনিষ্ঠ হব না। আরবের কথা শুনে ইনায়ের আগে থাপ্পড় মেরে দিয়ে বলল, কুত্তা, আর একটা কথা বলবি না, আমি তোকে মেরে ফেলবো। ছোট আম্মু। ইনায়ের চিৎকার শুনে আরব ভয় পেয়ে গেল। আরব বলতে লাগলো, প্লিজ আম্মু, ডেকো না আম্মু, আমাকে মেরে ফেলবে। ইনায় কোনো কথা শুনল না। আরব মুখ ধরতে যাবে, ধরল না। হাত সরিয়ে দিয়ে আরফের আম্মু চলে আসলো। আরফকে দেখে আরফের আম্মু রেগে আরফের চুল ধরে বলল, তোর সাহস কি করে হয় আবার ইনায়াকে জ্বালাস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। তোর মতো কুলাঙ্কার সন্তানের আমার কোনো দরকার নাই। আরফের আম্মু ওর আব্বুর থেকে প্যান্টের বেল্ট চাইতে আরফ ওর আম্মুকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। সবাই ওর পিছনে দৌড়ালে কেউ ধরতে পারল না। 7 বছর পর আরব সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল কয়েকবার চাপ দিতেই একজন দরজা খুলে দিল। সামনের দিকে তাকাতে দেখে আরবকে দেখে আতিয়া হুট করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাই তুই এত বছর কোথায় ছিলি? ভাইয়া ভিতরে আয়। আপু, আম্মু। ভাই ভয় পেতে হবে না, কেউ কিছু বলবে না, আমার সাথে ভিতরে আয়। আতিয়া আরাফের হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেলে সবার অবস্থায় সবাই উঠে দাঁড়ালো। আরাফের আম্মু দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। আরব যেন থমকে গেল। আরব যেন ভাবতেও পারছে না ওকে পেয়ে ওর আম্মু এত কান্না করতে পারে। আরাফের আম্মু বলল, আরাফ, আমাকে ক্ষমা করে দে বাপ। আমি তোর উপরে অনেক অত্যাচার করছি, আর কখনোই করব না বাপ। আমাকে ছেড়ে চলে যাস না। আমি আর কঠোর মা হব না। আমি তোদের উপরে অতিরিক্ত জুলুম করতাম দেখে তুই এমন হয়ে গেছিলি। আমাকে ক্ষমা করে দে বাপ, আমাকে ক্ষমা করে দে। আরফের আম্মু হাত জোর করতে যাবে, সাথে সাথে আরফ ওর আম্মুর হাত ধরে ওর আম্মুর হাতে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আম্মু এভাবে বলো না, তুমি ঠিক করতে। আমি ভুল ছিলাম আম্মু, আমি আমার ভুল বুঝতে পারছি। আম্মু, আমি অন্যায় করতাম, তাই তুমি আমাকে মারতে। আমি তোমার মায়ের অনেক মিস করছি। আম্মু, তুমি আমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাকে মারতে। আমার রাগ হইতো, এখন আর রাগ হয় না আম্মু। আরাফ, আরাফ ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুর সামনে গেলে আরাফের আব্বু বুকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। সোফার ওপর থেকে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে বলল, দাদু তুমি কান্না করছো কেন? এই আঙ্কেলটা কে? দাদু ওনাকে ছাড়ো, আমার দিকে তাকাও। বাচ্চাটার কথা শুনে আরব তাকাতে আরাফের আব্বু আম্মু হেসে দিয়ে বলল, দাদু ভাই হিংসুটে হয় না, এটা তোমার আঙ্কেল না, তোমার আব্বু হয়। আব্বু মানে? বাচ্চা ছেলেটা লাফ দিয়ে আরাফের কোলে উঠে গালে চুমু দিয়ে বলল, আব্বু তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আব্বু আমি তোমাকে অনেক মিস করেছি। আব্বু তুমি আর আমাকে আম্মুকে রেখে যেও না। আরব সবার দিকে তাকাতে আরাফের আম্মু বলল, আরাফ, তোর ইনায়ার সন্তান আরহাম। আরব যেন থমকে গেল। বাচ্চাটার মুখের দিকে তাকাতে খুশিতে চোখে পানি চলে আসলো। আরব বাচ্চাটার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আরব কান্না মাখা কণ্ঠে বলল, আমার সন্তান? আরফের চোখের পানি মুছে দিতে দিতে আরহাম বলে ওঠে, ধ্যাট আব্বু, আমি তো তোমার সন্তান, এভাবে বলার কি আছে? তোমার কি বিশ্বাস হয় না নাকি? আরব আরহামের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, সরি, বিশ্বাস হয়েছে। তোমার মতো দুষ্ট হয়েছে, না বুড়া একটা। আরফের আব্বুর কথা শুনে আরহাম বলে ওঠে, দাদু তুমি ভুলে যাও না, আমি তোমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলো। আরহামের কথা শুনে আরফ হাসতে লাগলো। আরব বলে ওঠে, আব্বু ভুলে যাও না, উনি তোমার বড় ভাই। আরাফ, চাচ্চু কেমন আছো? কোথায় আর থাকবে, আমার মেয়ের ঘাড়ে বসে খাওয়ার জন্য আবার এটা এসে হাজির। কাকি, আমার ভাই এত বছর পর ফিরে এসেছে, তুমি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারো না। এই চুপ কর,
পুরো ফ্যামিলি আমার মেয়ের ঘাড়ে বসে খাস, আবার এইটা এসেছে হাজির। জামা কাপড় দেখে মনে হচ্ছে বস্তি থেকে উঠেছে। আরফের আম্মু কিছু বলতে যাবে তখন ইনায় বাসের ভিতর ঢুকলো। আরহাম বলে উঠল, আম্মু দেখো বাবা এসেছে। আরহামের কথা শুনে আরব পিছনে তাকাতে ইনায় কেঁপে উঠল। আরফ ইনাকে দেখে কিছু বলবে তখনই চাচি বলে ওঠে, ইয়ানা এসেছস, দেখ তো তোর ঘাড়ে বসে খাওয়ার জন্য আরেকজন চলে এসেছে। আম্মু বাজে কথা বলো না। আর আরহামের আম্মু, ওই আরহামের আম্মু, ওই আরহামের আব্বু আমার হাজবেন্ড। ওই আমার ঘরে বসে খাবে নাকি মাথায় উঠে খাবে সেটা আমাদের ব্যাপার, তুমি বেশি কথা বলো। তুই ওর হয়ে কথা বলস? কত জনের দায়িত্ব নিবি তুই? আমি তো জবের চেষ্টা করছি। আমার জব হয়ে গেলে তখন দুইজন মিলেই সংসার খরচ দিব। তখন ইনায়া আপুর কাঁধ থেকে কিছুটা ভার কমবে। তোর চাকরি কোনোদিন হবে না, তুই ইন্টারভিউ দিতে থাক। আম্মু আমি তোমাকে আগেও বলেছি ওদের সাথে খারাপ ব্যবহার করবে না, বেশি বুঝবে না বলে দিলাম। মেজাজ গরম আছে, আরো কিছু করো না। ইনায়া, কি হয়েছে? কিছু না ছোট আম্মু, যাই হোক তোমার ছেলে ফিরে এসেছে, আমার উপর থেকে পাথর নেমে গেল। যে তোর জন্য ওকে হারিয়েছি, আমি নিজেকে দোষ দিয়েছি। আমার কারণেই তো মেরেছিলে, আমার কারণেই তো তোমাকে ভয় পেয়ে চলে গেছিল। আর আম্মু তোমার ছেলেকে বলো যা লাগে আমি দিব, নিজের সন্তানকে যেন সামলায়। ইনায়া কথাগুলো বলে চলে গেল। আরাফুর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বু চাচ্চু ব্যবসা ছিল, সেটার কি হয়েছে? ব্যবসা ভালোভাবে চলে না খালি ঋণ হতে হয়েছে? বিক্রি করে ঋণ শোধ করা হয়েছিল। এখন ইনায়া জব করে আমাদের সংসার চালাচ্ছে। আতিয়া চাকরি ইন্টারভিউ দিয়েছে এন গ্রুপে, এখন জবটা হয়ে গেলেই হয়। মেয়েটা একটু বেঁচে যায়। ও, চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আরব কথাগুলো বলেই আরহামের দুষ্টুমি করতে করতে উপরে যেতে লাগলো। আরব কাউকে কল দিয়ে কয়েকটা শব্দ ব্যবহার করলে সাথে সাথে আতিয়ার ফোনে কল চলে আসলো। আরব রুমে চলে গেল, ব্যাগটা সোফার উপরে রাখলো। আরহাম বলে ওঠে, আব্বু দেখো আমি, তুমি আর আম্মু। আরফ আরহামের কথা শুনে সামনে তাকাতে দেখে খাতায় আঁকানো দেখে হাতে নিলে। আরহামের দিকে তাকাতে আরহাম বলে, আমি তো এঁকেছিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরফ কপালে চুমু দিল। ইনায় আশ্রম থেকে বের হলে আরফের দিকে তাকাতেই আরফের চোখ পড়তেই চোখটা সরিয়ে নিল। আরহাম বলে ওঠে, আম্মু টুট্টু খাবো। ইনায় বলে উঠল, কাছে আসো। আরহাম ইনায়ের কোলে উঠে একা বের করে খেতে লাগলো। আরফ ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে অশ্রমে চলে গেল। আরফ ফ্রেশ হয়ে বের হলে দেখে আরহামকে ঘুম পাড়িয়ে দিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। আরফ আস্তে আস্তে ইনায়ের পাশে গিয়ে কপালে হাত দিতে ইনায়ের চোখ চমকে উঠল। চোখ খুলতে আরফ ভয় পেয়ে বলল, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই, আমার কপাল টিপে দিতে দাঁড়িয়েছি, আমি আপনার বুকের দিকে তাকাই নাই। ইনায় কিছু না বলে চোখটা বন্ধ করে নিল। আরফ মুখে হাসি ফুটে উঠল। আরফ ইনায়ের কপাল টিপে দিতে লাগলো। ইনায়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আরফ ইনায়কে ভালোভাবে বালিশে শুয়ে দিল। আতিয়া এসে বলল, ভাই আমার চাকরি হয়ে গেছে, তোর কথা সত্য হয়েছে। আপু ঘুমিয়ে গেছে নাকি? হুম। আচ্ছা ঘুমাক, তুই নিচে আয়, খেয়ে নিবি। সমস্যা নেই, আমি খাবার রেখে যাবো, চল। উনি তো না খেয়ে ঘুমিয়ে গেল। সমস্যা নেই, আমি খাবার রেখে যাবো, চল। আতিয়ার সাথে আরব নিচে গেল। আরব কিছুক্ষণ সবার সাথে কথা বলে খাবারের টেবিলে বসতে ইনায় চলে আসলো। পাশে বসতে আরব বলে উঠল, আপনি না ঘুমিয়ে গেছিলেন? কাজ আছে, বস কল করেছিল। ও আচ্ছা। আরফের আম্মু খাবার দিল সবাইকে। আরব মাথাটা নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। আতিয়া বলে ওঠে, আপু আমার জব হয়ে গেছে, তোমার সাথেই এখন অফিসে যেতে পারবো। গুড নিউজ, অভিনন্দন। ধন্যবাদ আপু, তুই ভরসা না দিলে আমি তো ইন্টারভিউ দিতামও না। তোর ভাগ্য ওইখানে ছিল, আল্লাহর কাছে শুক্রিয়া কর। আল্লাহর কাছে লাখো লাখ কোটি শুক্রিয়া। আপনি কি ওই বসে জব করেন? হুম। কোন ডিপার্টমেন্ট? ইনফরমেশন টেকনোলজি, আইটি। ও আচ্ছা। আরফ আর কিছু না বলে খাবার খেতে লাগলো। হঠাৎ করে চাচি বলে উঠল, তা এতদিন কোথায় ছিলি, কোন বস্তিতে ছিলি রে? আম্মু চুপ করবে? বস্তি ছিলাম, বুঝেছেন তো? কথা ধরন চেঞ্জ হয়ে গেছে, নর্ম ভদ্রভাবে কথা বলেও শিখছস।
বস্তিতে এভাবে কথা শেখা যায়? আব্বু আম্মুকে চুপ করতে বলবে কিনা বলো। আর কেউ কিছু বলল না, সবাই চুপচাপ খেতে লাগলো। আরাফিনের দিকে মাঝে মাঝে তাকাতে লাগলো। আরাফ পড়তে যাবে, আরাফের আম্মু বলল, কি রে, উঠে যাচ্ছিস কেন? ওইটুকু ভাত খেয়ে উঠে কেন যাচ্ছিস? আরাফ কিছু বলবে তার আগেই ইনায় বলে উঠল, ভাত একজন খেলে যে শেষ হয়ে যাবে এমন কিছু ভেবে যেন নিজের ক্ষুধা না রাখে পেটে আম্মু। আম্মু, আমি এর থেকে বেশি খেতে পারবো না, অলরেডি অনেক খেয়েছি। এইটুকু ভাত অনেক খাওয়া হয়ে গেল? বসেক বলছি। না আম্মু, অনেক তো খাইলাম, আর খাইলে উল্টা হবে। আরাফ কথাটা বলে রান্নাঘরে চলে গেল। চাচি বলে ওঠে, না খেতে পেরে মনে হয় খাদ্যনালী চিকন হয়ে গেছে, তাই খেতে পারছে না। চাচির কথা শুনে ইনায় আরাফের দিকে তাকালো। আরাফের আম্মুর চোখের কোণায় পানি চলে আসলো। আরাফ আসলে চোখের পানি মুছে নিল। ইনায়া হাত ধুয়ে বলো, ছোট আম্মু, ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে, আমি গতকাল বেতন পাবো। কাকে ডাক্তার দেখাতে হবে? তোকে? কেন, আমার আবার কি হইল? তোর খাদ্যনালী চিকন হয়ে গেছে। খাবার কত খাইতি, আর এখন 1 চামচ ভাত খেয়ে বলস বেশি খাইছস। আরে কি উল্টাপাল্টা বকছো? আমি সম্পূর্ণ ঠিক আছি। ছোট আম্মু নিয়ে যাও। ইনায় কথাগুলো বলে চলে গেল। আরাফ মাথার চুল নাড়াতে নাড়াতে বলো, আম্মু, আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার কিছু হয় নাই। আরাফ কথাগুলো বলে চলে গেল। আরাফ রুমে গেলে দেখে ইনায়া ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। আরাফ আলমারি থেকে বালিশ বের করে সোফায় শুয়ে পড়তে যাবে। ইনায় বলে উঠল, আরহামের ওই পাশে তো জায়গা আছে নাকি? চোখে কম দেখো। সমস্যা নাই, আপনারা ওইখানে থাকেন। আরহাম অতিরিক্ত চালাক, ওইখানে দেখলে নানা প্রশ্ন করবে। ওই পাশে শুয়ে পড়ো। ইনায়ের কথা শুনে আরাফ বালিশ দিয়ে আরহামের পাশে শুয়ে পড়লো। আরহামের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আজ যদি না আসতাম তাহলে কখনোই জানতাম না আমি এত কিউট বাচ্চার বাপ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, নিজেকে সুখী মনে হচ্ছে। আরাফকে মিটিমিটি হাসতে দেখে ইনায় ভ্রু কুচকে তাকালো। ইনায় ওর কোমরের কাছে শাড়ি ঠিক করতেই আরাফ বলে উঠল, আমি আপনার দিকে তাকাই নাই, সত্যি বলছি, আমি আরহামের দিকে তাকিয়েছিলাম। ঘুমাও না কেন? ঘুমাবো। আরাফ আরহামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ইনায় কাজ করতে লাগলো। কাজ শেষ হলে ইনায় আরাফের দিকে তাকাতে ওর হাতের দিকে তাকালো। ইনায় ল্যাপটপ রেখে আরাফের হাত বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আরাফ ইনায়ের বুকে হাত দেখে লাফ দিয়ে উঠে পড়লো। আরাফ মনে মনে ভাবতে লাগলো, উফ, ঘুমের ঘোরে কি কাজটাই না করছি, যদি জেগে থাকতো মেরে হাড্ডি ভেঙে দিত। আরহামের ঘুম ভাঙলে আরহাম আরাফকে দেখে আরাফের বুকের উপরে উঠে বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। আরাফ আরহামের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে পড়লো। গুড মর্নিং আব্বু জান। আরহাম হাসি দিয়ে বলে, গুড মর্নিং আব্বু। ইনায়ের ঘুম ভাঙলে দেখে বাপ ছেলে একে অপরের সাথে দুষ্টুমি করছে। ইনায়া নিজের অজান্তে হাসি ফুটে উঠল মুখে। আরাফ আরহামের সাথে উঠে পড়লে ইনায়ও উঠে পড়লো। আরহাম ইনাকে দেখে বলো, আম্মু টুট্টু খাবো, তুমি দেখি আগেই খোলা রাখছো। কথাটা বলে আরহাম কোলে উঠে খেতে লাগলো। আরাফ চোখ সরিয়ে নিল। আরাফ ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে আসলো। ইনায়া আরহামকে বলল, হইল। আরহাম বলে উঠছে। আর কয়েক মিনিট আরহাম কথাগুলো বলে। ইনায়া কাতুকুতু দিলে আরহাম হাসতে লাগলো আর খেতে লাগলো। আর আরাফ ওই দিকে না তাকিয়ে সোফায় বসে নিচের দিকে তাকিয়ে থাকলো। আরহামের খাওয়া শেষ হলে ইনায়া নিজেকে ঠিক করে নিল। আরহাম আরাফের কাছে গিয়ে বলল, আব্বু স্কুলে যাব, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। আম্মু আসো না। আমি করে দেই। আরাফ আরহামকে নিয়ে অসময়ে চলে গেল 6 দিন পর। আরব কথা বলতে বলতে রুমে ঢুকতে চমকে গেল। আরব তাড়াতাড়ি করে পিছনে ঘুরে তাকিয়ে কল কেটে দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। ইনের শাড়িটা ঠিক করে নিল। আরব বের হয়ে যেতে নিবে তখনই ইনের বলে ওঠে, ঠিক করছি। ইনের কথা শুনে আরব পেছনে ঘুরে তাকিয়ে বলল, এখন থেকে নক করে ঢুকবো। আমি কি তোমাকে কিছু বলছি? আমার কুচিটা ঠিক করে দিতে পারবে? বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। জর্জেট শাড়ি পরেছেন, এই জন্য এমন হচ্ছে। ঠিক করে দিতে পারবে কিনা বলো। পারবো। ইনে কোমর থেকে কুচি ভাঁজ খুলে ফেলো। আরাফিনের কাছে গিয়ে চোখটা বন্ধ করতে গেলে ইনে বলে উঠল, চোখ বন্ধ করতে হবে না, আমি তোমার ওয়াইফ, অন্য কেউ না। ইনের কথা শুনে আরব চোখ খুলে বলে, আপনি রাগ করবেন না? রাগ কেন করব? তুমি কি পরপুরুষ নাকি যে রাগ করব?
আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে। সুন্দর, বাট একটা কথা জিজ্ঞেস করি, রাগ করেন না। এমনভাবে সেজে কোথাও যাবেন নাকি? ডেটে যাব। ইনায়ের কথা শুনে আরব মুখটা মলিন হয়ে গেল। আরব বালিশ ঠিক করতে করতে বলল, কিছু মনে করবেন না, আমি এখন আপনার হাজবেন্ড আছি। আমি থাকতে আপনি অন্য কারো সাথে ডেটে যাবেন, ওইটা পরকিয়া বলে। আরফের কথা শুনে ইনায়ের দরজাটা লাগিয়ে দিয়ে এসে সোজা আরফের খাটে ধাক্কা দিল। আরফ ইনায়ের দিকে তাকিয়ে বলল, সরি, বাট এইটাই সত্যি। পরকীয়া হইলে হবে। ইনায়ের কথাটা বলে আরফের উপরে উঠে শুয়ে হাত দুইটা খাটের সাথে চেপে ধরে কিস করলো। আরব অবাক হয়ে গেল। আরব যেন স্বপ্ন দেখছে। ইনায়ের ঠোঁটের দিকে যেতে লাগলো। আরব বলে উঠল, আমি মনে হয় স্বপ্ন দেখছি, আমাকে চিমটি দিবেন? জায়গা মতো কামড় দেই, তাতেই বুঝতে পারবে। ইনায়ের কথাটা বলে আরফের ঠোঁটে হালকা করে কামড় দিল। আরব চমকে উঠল। আরব বলে উঠল, আপনি সত্যি আমার কাছে এসেছেন? আপনি আমার উপরে রেগে নাই? আগে ঘৃণা হইতো, তোমার কথা ভাবতে গেলে আমার মাথা গরম হয়ে যেত, মন চাইত খুন করতে। বাট আরহাম হওয়ার পর থেকে আমি তোমাকে মিস করতে শুরু করি। স্বপ্নে আমি তোমাকে দেখতাম, তুমি আমার কাছে এসেছো, তখন রাগ হইতো। আস্তে আস্তে বিরক্ত রাগ থেকে ভালোবাসা তৈরি হয়। সেদিন আমার ভুল ছিল, আমি নিজেই তো তোমাকে আকর্ষণ করেছিলাম। এক ছেলে মানুষ কখনোই চুপ থাকতে পারবে না। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি অতিরিক্ত করে ফেলছিলাম। আমার নিজের প্রতি ঘৃণা হইতো, আমি তখন বুঝতে পারি নাই। আস্তে আস্তে বুঝতে পারছি, জোর করে কখনো কিছু হয় না, ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয়। তাহলে এখন ভালোবাসা দিয়ে জয় করে নাও। ইনায়ের কথা শুনে আরব খুশি হয়ে ইনাকে নিচে ফেলে ঝাঁপিয়ে পড়ল। কিস করতে করতে বলে উঠল, এই ওয়েট, আমাদের ছেলে কোথায়? ও যদি চলে আসে? আসবে না, তার ফুপির সাথে ঘুমাবে, তার ফুপি গল্প শোনাবে, তাই আসবে না। ও আচ্ছা। আরব কথাটা বলে ইনায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। ইনায় আরফের প্রতিটা স্পর্শে কেঁপে উঠতে লাগলো। ইনায় আরফের মাথা বুকের সাথে চেপে ধরে থাকলো। আরফ ইনায়কে আদর করতে লাগলো। ইনায় কন্ট্রোল করতে না পেরে আরফের উপরে পাল্টা ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে করতে ব্যস্ত হয়ে গেল। ইনায়ের চোখ দিয়ে পানি বের হতে আরব বলে উঠল, উঠে পড়বো? না। আপনি কষ্ট পাচ্ছেন? আমি কিছু বলছি তোমায়। ইনায় আরফকে নিচে ফেলে দিয়ে আদর করতে লাগলো। আরফ ইনায়কে কিস করতে লাগলো। আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আরফ ইনায়কে বুকের সাথে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, সরি। কেন? ব্যথা দেওয়ার জন্য। আরফের কথা শুনে ইনায়া মুখ তুলে ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি এত পরিবর্তন কিভাবে হইলে? তোমার কথাবার্তা মুগ্ধ করার মতো, এত নম্র ভদ্র মার্জিত ভাবে কথা কিভাবে বলো? আর কত শান্ত, আর আগে থেকে অনেক হট হয়ে গেছো। তোমাকে প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। ইনায়ের কথাগুলো বলে লজ্জা পেলেই আরফের ঠোঁটে কিস করে বলল, মাশাল্লাহ, লজ্জা মাখা মুখটা যেন আরো মিষ্টি হয়ে গেছে। যাও, লজ্জা লাগে। আর এই তুমি আমাকে তুমি করে বলবে, আপনি বলো কেন? সরি। কথায় কথায় সরি বলো, মাইট দিব। ওকে, সরি আর বলবো না। তুমি তো সুন্দর বডি কিভাবে বানালে? কত মেয়েকে পটিয়েছো, সত্যি করে বলো। ইনায়া, রেগে যাচ্ছ কেন? আমি জানি আমার জামাই লুচ্চা আছে। আরফ ইনাকে সরিয়ে দিলে ইনায় বলে ওঠে, ওরে বাবা, জান কি রাগ করেছো? রাগ করি নাই। সরি, আর বলবো না। এদিকে ঘুরো। আচ্ছা ওঠো, চলো গোসল করে নেই, 1 ঘন্টা পর বের হব। কোথায় যাবে? নানা বাড়িতে যাব। খালাতো বোন একটা পার্টি রাখছে, ওইখানে আমাদের সবাইকে যেতে বলেছে। তোমার খালাতো বোন তোমার নানা বাড়ির ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক হয়েছে? আমরা এখন যাওয়া আশা করি। চলো ওঠো, আমাকে কোলে নিয়ে যাবে, আমি হেঁটে যেতে পারবো না। আরফ হেসে উঠে ইনায়কে কোলে তুলে নিয়ে গেল। আরফ অসময়ে ভেতরে ঢুকে গোসল করতে লাগলো। ইনায় আরফের সাথে দুষ্টুমি করতে লাগলো। আরফ ইনায়কে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। দুজন একে অপরের সাথে দুষ্টুমি করে গোসল করে নিল। দুজন বের হলে আরফ ইনায়ের মাথার চুলগুলো হেয়ার ড্রাই করে দিতে লাগলো। দুজন হেয়ার ড্রাই করে ম্যাচিং করে ড্রেস পরে নিল। আরফ রেডি হয়ে খাটে বসলে দরজা নক হলে আরফ দরজাটা খুলে দিল। আরহাম দিয়ে রুমে ঢুকলে আরফ আরহামকে কোলে তুলে নিল। আধে বলে উঠল, আপু হয়েছে কি তোমার? তোরা রেডি হইছস? সবাই রেডি? আমার আর 5 মিনিট, তোরা নিচে যা। তিনজন নিচে গেল। ইনায় রেডি হয়ে আসলো। চাচি বলে ওঠে, আর শোন, নিজের ভদ্রতা বজায় রাখিস,
মেয়েদের থেকে দূরে থাকবি। তোর তো আবার নজর খারাপ। আম্মু বাজে কথা বন্ধ করবে? এক জায়গায় যাচ্ছ, ভালোভাবে চলো, ঝামেলা করো না। ভাবি, এখন অন্তত আঘাত দিয়ে কথা বলা বন্ধ করেন। আরাফের আম্মুর কথা শুনে চাচি মুখটা ভেঙচি দিয়ে চলে গেল। সবাই গাড়িতে গিয়ে বসলো। আরাফ আরহামের সাথে দুষ্টুমি করলো। বাপ ছেলে খেলা করতে লাগলো। ইনায়াতিয়া ওদের দুষ্টুমি দেখে হাসতে লাগলো। 40 মিনিটের ভিতরে পৌঁছে গেল। সবাই ভিতরে গেলে আরাফ বলে উঠল, আমি একটু পরে আসছি, আমার একটা কল এসেছে। আরাফ বাসা থেকে কিছু দূরে গিয়ে কথা বলতে লাগলো। আরাফ কথা বলতে বলতে 40 মিনিট হয়ে গেল। আরাফ কথা বলা শেষ করে বাসার ভেতরে ঢুকলো। বাসার ভেতরে গেলে দেখে আরহাম কান্না করছে, সাথে ইনায়া বলছে, আপু এইভাবে আমাদের দাওয়া দিয়ে নিয়ে এসেছে। অপমান না করলেও পারতে। আমরা গরিব হতে পারি, তাই বলে তোমাদের মতো না, মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করি না। আপা, তুই এখানে নিয়ে এসেছিস, এভাবে অপমান করলি? চাচির কথা শুনে সবাই মুখটা ভেঙচি দিল। আরাফ সামনে এগিয়ে গেল। আরাফকে দেখে সবাই চমকে উঠল। সবাই আরাফকে এসেছে সালাম করতে লাগলো। সবাই আরাফকে ঘিরে ধরলো। রূপা এসে আরাফকে বলল। আরাফ সোজা রূপাকে সজোরে থাপ্পড় মেরে দিল। আরাফের থাপ্পড় খেয়ে বলল। আরাফ আরেকটা থাপ্পড় মারল। দৌড়ে নোভা এসে আরাফকে বলল, দোস্ত তুই এখানে? এই মেয়েটাকে? ও আমার বোন। ওই কিছু করেছে কি? আরাফ রূপার চুল ধরে টান দিয়ে ইনায়ের পায়ের কাছে বসিয়ে দিয়ে বলল, মাফ চা। কি করছিস দোস্ত? মাফ চাইতে বল, আর ওর জুতা জিব্বা দিয়ে পরিষ্কার করবি, না হইলে কি হতে পারে তার জন্য রেডি হ। রূপা, তাড়াতাড়ি মাপ চা। যা বলেছে তাই কর। চুপ কর। ওই যেহেতু বলেছে মাপ চা, আর প্রশ্ন করিস না। এই চেয়ার নিয়ে আসো। আরাফের জন্য চেয়ার নিয়ে আসলো। আরাফ আরহামকে কোলে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আব্বু তুমি কান্না কেন করছো? আরহাম বলে ওঠে, এই আন্টি আমাকে থাপ্পড় মেরেছে। আরহামের কথা শুনি আরাফের রাগ যেন কন্ট্রোল হলো না। আরাফ বলে উঠল, এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত! তোকে মাফ তো দূর, তোর হাত আমি ভেঙে ফেলবো। আরাফের কথা শুনি সবাই যেন চমকে উঠলো। সবাই কানাঘুষা করতে লাগলো। নোভা কয়েক পা পিছিয়ে গেল। আরাফ উঠে রূপার হাতে সজোরে পাড়া মারতে যাবে, সাথে সাথে রূপা ইনায়ের জুতা জিহবা দিয়ে চাটাতে যাবে। সাথে সাথে ইনায় সরে গিয়ে আরাফকে বাধা দিয়ে বলো, আরাফ শান্ত হও। এইসব কি করছো তুমি? আর এইসব কি বলছে ওরা? রূপা আপু ওঠো, আমি তোমার ছোট, আমার কাছে তো তোমাকে ক্ষমা চেতে হবে না। আপু ওকে দেখে তোমরা এইভাবে ভয় কেন পাচ্ছ? ও তো সাধারণ একটা ছেলে, আমার হাজবেন্ড। ইনায়ের কথা শুনি সবার চোখ বড় বড় হয়ে গেল। সব কোম্পানির সিওরা ইনাকে সালাম করতে লাগলো। রূপাকে থাপ্পড় মেরে বলো, সরি ম্যাম, আমি আপনাকে চিনতেও পারিনি। এই অহংকারের জন্য আমি আপনাকে নিয়ে ট্রল করেছি। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন। নোভা বলে উঠল, আরাফ প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমি আগে জানলে কখনো এমন কিছু হতো না। আরাফ থাপ্পড় মেরে দিলে নোভা গালে হাত দিয়ে থাকলো। আরাফ বলে উঠল, গুড বাই। দোস্ত প্লিজ এমন করিস না। আমরা পথে নেমে যাব। তুই তো আমাদের বোনের জামাই হোস। প্লিজ এমন করিস না। আমরা সবাই তোর ফ্যামিলি থেকে ক্ষমা চাচ্ছি। আপু আম্মু সবাই ক্ষমা চাও। নোভার কথা শুনি সবাই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো। নোভা বলে ওঠে, আন্টি, ইয়ানা, প্লিজ আরফকে বোঝাও। ওই রেগে গেছে। আমাদের কোম্পানি বড় হওয়ার আগেই শেষ হয়ে যাবে। প্লিজ ওকে না করো। ওঠেন আপনারা, এভাবে ক্ষমা চাইতে হবে না। যা করছেন ভালোই করছেন। আর আমি জানি না কেন আমার ছেলেকে দেখে আপনারা ভয় পাচ্ছেন। প্লিজ আন্টি, আপনার ছেলেকে বলেন আমাদের শেষ একবার সুযোগ দিতে। ইয়ানা, তুই বোঝা না। আরাফ জানি না কেন ভয় পাচ্ছ, বাট কারো ক্ষতি করে কেউ বড় হতে পারে না। আরাপ কারো ক্ষতি করো না। এত করে ক্ষমা চাচ্ছে, তাই কিছু করার দরকার নাই। আম্মু আর আমার স্ত্রীর জন্য সুযোগ দিলাম।
নভা খুশিতে ইনায়াকে জড়িয়ে ধরল। আরাফ আরহামকে কোলে নিয়ে বের হয়ে আসলো। সবাই বের হয়ে আসলো। গাড়িতে উঠতে সবাই আরাফের দিকে তাকালো। আরাফ ড্রাইভ করতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরাফকে তুমি, তোমাকে এত সম্মান কেন করলো? জানি না মিথ্যা বলিস না আরব, তুই কোন পাপ কাজে জড়ি? আব্বু, আমি কোনো পাপ কাজে জড়িয়ে যাই নাই। এমন কিছু করি নাই যে তোমাদের মান সম্মান নষ্ট হবে। তাহলে ওদের মতো বড়লোক মানুষ কিভাবে তোকে দেখে ভয় পেতে পারে? ওইটা ওরা জানে। আরাফের কথা শুনে সবাই চুপ করে থাকলো। আরাফ 5 স্টার হোটেলের ভিতরে গাড়ি থামালে সবাই অবাক হয়ে গেল। ইনায়া বলে উঠলো, এখানে নিয়ে আসলে কেন? এইখানে সব বড় লোকেরা আসে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ এখানে যাওয়া আসার মতো টাকা নাই। গাড়ি ঘোরাও। আরাফ কাউকে কলে কয়েকটা শব্দ বলেই সাথে সাথে নিচে দৌড়ে কিছু গার্ড আসলো। আরাফকে দরজা খুলে দিল। সবাই অবাক হয়ে গেল। আরাফ নেমে পড়ল। সবাই এক সাইডে দাঁড়িয়ে গেল। সবাই যেন হা হয়ে তাকালো। আরাফ বলে উঠল, চলে আসো। সবাই আরাফের পেছন পেছন যেতে লাগলো। ভিআইপি জায়গায় নিয়ে গেল। আরাফ সবাইকে বসতে ইশারা করলো। কিছুক্ষণ পর ম্যানেজার এসে সালাম দিয়ে বলল, স্যার অনেকদিন পর আসলেন, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। স্যার মেনু দিব নাকি আপনি যা খাবেন সেগুলোই আনবো? আরাফ বলে উঠল, মেনু দিয়ে যান, আর আমারটা তো বলতে হবে। আরাফের কথা শুনে ম্যানেজার নিজে থেকে মেনু নিয়ে এসে দিল আর বলল, স্যার ম্যাম এসেছে, 106 নম্বরে আছে, আমি কি ওনাকে জানাবো? আরাফ ম্যানেজারের কথা শুনে বলে উঠল, কি মোমো এসেছে? আরাফ কথাটা শেষ করতে না করতে কয়েকজন চলে আসলো। ইনায়ের সাথে সবাই উঠে দাঁড়িয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নওরিন চৌধুরী, নাম্বার 1 ওমেন। ছোট আম্মু, উনি আমাদের কোম্পানির সিইওর মা, আর উনি বড় বিজনেসম্যান। ম্যাগাজিন টিভিতে তো দেখেছো তোমরা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, সারা জীবন যাকে টিভিতে দেখে আসলাম আর তাকে কখনো সামনে দেখতে পারবো, এইটা তো আমার সাত কপালের ভাগ্য। আরাফ উঠে নরেন চৌধুরীর হাত ধরে চুমু দিয়ে চোখ ছুঁয়ে জড়িয়ে ধরল। আরহামের অবস্থা দেখে চোখ বড় বড় করে আরাফের অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেলল। আরাফ বলে উঠল, মম আসেন। আরাফ নরেন চৌধুরীকে বাহুর সাথে জড়িয়ে হাঁটতে লাগলো। আরাফ হেসে বলল, বসেন। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মম আপনার নাতি, আরহাম তোমার আপু হয়, সালাম দাও। আরাফের কথা শুনে আরহাম সালাম দিয়ে নরেনকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি এখানে আছো আমি তো জানতাম না। আমি ভেবেছিলাম শুধু তোমার আব্বু এখানে, আগে জানলে তোমার জন্য খেলনা নিয়ে আসতাম। নরেন চৌধুরীর কথা শুনে আরহাম বলে ওঠে, সমস্যা নেই, আমার অনেক খেলনা আছে। আপু, আপনাকে আমি টিভিতে দেখেছিলাম। নরেন হেসে বলল, তাই আমাকে তুমি দেখছো? আরহাম নরেন চৌধুরীর সাথে কথা বলতে লাগলো। হুট করে আরাফকে একজন এসে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরাফ বলতে লাগলো, আপু তুমি কবে এসেছো আর কান্না কেন করছো? ভাই, আমার অনেক কষ্ট হচ্ছে। ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভাই, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? ভাই, তুই আমাকে ছেড়ে চলে যাস না। আরাফ নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিল। আরাফ হেসে বলল, পাগলি, কান্না থামাও। যদি কান্না থামাও তাহলে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে? আরাফ নুসরাতকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, আপনার ভাতিজা। নুসরাত অবাক হয়ে গেল। আরহামকে কোলে নিয়ে চুমু দিয়ে আদর করতে লাগলো। আরহাম বলে উঠছে, আপনাকেও আমি টিভিতে দেখেছি, আপনারা টিভি থেকে বের হলেন কিভাবে? আরহামের কথা শুনে সবাই হেসে দিল। নুসরাত বলে উঠছে, মোমো, এটা কত কিউট, একদম ভাইয়ার মতো, তাই না? হ্যাঁ, আরাফ ওনাদের সাথে পরিচয় করিয়ে দিবে নে? ও হ্যাঁ মম, আপনি আগে বসেন, তারপর পরিচয় করিয়ে দেই। আপনারা বসেন, এত অবাক হওয়ার কিছু নাই। ম্যানেজার আরো চেয়ার যুক্ত করে দিলে সবাই বসলো। নুসরাত আরহামকে কোলে নিয়ে বসে বলল, ভাইয়া, তোর আব্বু আম্মু আছে? মম, উনি আমার আম্মু রাহেলা বেগম, উনি আমার আব্বু রায়হান তালুকদার। রায়হানকে দেখে নওরিন বলে উঠল, রাইহান, আরাফ তোমার সন্তান। মম, আব্বুকে চেনো? চিনতাম, এখন চিনি না। যাই হোক, আর ওনারা? উনি আমার চাচি, চাচা আর আমার বোন, আর উনি আমার ওয়াইফ। নরিনকে সবাই সালাম দিলে সালামের উত্তর নিল। আরাফ হাসি মুখে বলল, মম, আপনাকে তো আমি সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, আরও দেরি করে করাতে চাইছিলাম, বাট গতকাল আপনার কোলে মাথা দিয়ে যখন ঘুমিয়ে গেছিলাম, স্বপ্নে আমি আমার আসল জায়গা দেখে ফেলি। আমাকে ড্যাড
নিয়ে যেতে এসেছিল। আরাফের কথা শুনে নরিন নুসরাতের চোখে পানি চলে আসলো। নরিন বলে ওঠে, আরাফ চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরাফের মতো ছেলেকে এই দুনিয়াতে নিয়ে এসেছিলেন। আপনারা ওকে না নিয়ে আসলে কখনোই আমি হয়তো আরাফকে পেতাম না। আরাফ, আমি কিছু বুঝতে পারছি না। ওনাকে তুই মম কেন বলছিস? আর ওনার মতো মানুষকে তুই কিভাবে চেনোস? আম্মু, আমি বাসা থেকে যেদিন পালিয়ে যাই সেদিন ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কেউ ওর কাছে না গেলে আমি ওনাকে বাঁচাই। ওনাকে হসপিটাল নেওয়া থেকে শুরু করে রক্ত দেওয়া সব আমি করি। সেদিন থেকে ওনাদের সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে আমি ওনাদের সন্তান হিসেবে এতদিন ছিলাম। এত ভালো লাইফ রেখে তুই হঠাৎ আমাদের কথা কেন মনে পড়লো? আমাদের সাথে এভাবে সবার কথা দিনের পর দিন শুনে কেন থাকলি? আরফের আম্মুর কথা শুনে আরাফ মিষ্টি করে হেসে আরহামকে কোলে নিল। আরহামের কপালে চুমু দিল। আরহাম আরাফের ঠোঁটে কিস করলে আরাফ হাসি দিয়ে বলে উঠল, আমি তোমাদের সাথে ভালো সময় কাটাতে চেয়েছিলাম। আমি বাসায় গেছিলাম আব্বু, তোমার আপুর জন্য গেছিলাম। আমি ভাবতেও পারি নাই বাসায় গিয়ে আরহামকে পাবো। আমি লাকি যে আমি আরহামকে পেয়েছি। আমার মনে কোনো আফসোস থাকলো না। তোর তো মম আছে, ড্যাড আছে, আমাদের দরকার নাই। আমরা তো তোকে আঘাত করে গেছি। তোকে এত ভালো একটা লাইফ দিয়েছে, তার কাছে থাক। আমাদের কাছে থাকার কোনো মানেই হয় না। ভাবি, আরাফের সাথে কঠোর হয়ে কথা না বলে খুশি হব। আমি জানি আমার এই কথা বলা ঠিক না। আপনি ওর জন্মদাত্রী মা, কিন্তু ওর সাথে চিল্লাপাল্লা করে কেউ কথা বলেন না। ওর মনে আঘাত লাগার মতো কোনো কথা কেউ বলেন না। মম, আমি কোনো আঘাত পাচ্ছি না। মম, তোমরা তো আমার আব্বু আম্মু, বোন, আমার ওয়াইফ, আমার সন্তানকে দেখলে আমি আমার সন্তানের কথা চিন্তা করছি না। কারণ আমার তোমাদের উপরে বিশ্বাস আছে। আমার সন্তানকে তোমরা কখনোই ঠকাবে না। আরাফ, বাজে কথা বলবে না। সরি। আপনারা খাবার অর্ডার দেন, কি খাবেন অর্ডার দেন, আজ আমি ট্রিট দিব। আরাফ, তোর কণ্ঠটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে? তোর চোখ লাল কেন হয়ে যাচ্ছে? কিছু না, আপনারা অর্ডার দেন। ম্যানেজার, মম আপুর জন্য নিয়ে আসেন। দাদু ভাই, তুমি কি খাবে বলো? বলো আব্বু কি খাবে? ওয়েট, আমি তোমাকে চয়েস করে দিই। নুসরাত আরহামকে কোলে নিয়ে অর্ডার দিতে লাগলো। নরিন ইনার দিকে তাকিয়ে থাকলো। ইনায় আরাফের দিকে তাকালো, আরাফর আমুর দিকে তাকালো। সবাই অর্ডার দিতে লাগলো। খাবার চলে আসলো। সবাই খাবার খেতে লাগলো। আরাফ নিজে খেতে লাগলো। ফোন বেজে উঠলে আরাফ রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রেস্তোরাঁয় এসেছো? আপনি কোথায়? ওইখানে আসছি। হাই। হ্যালো। সাথী আসলে নরিনকে সালাম দিল। নরিন বসার অনুমতি দিলে সাথী বসলো। আরাফের হাত চেক করে বলল, এখন মোটামুটি ভালো আছো দেখছি। এমনভাবে চলো, সবসময় হাসি খুশি থাকা উচিত তোমার। ধন্যবাদ ডাক্তার। এখানে পুতুল অসুস্থ হয়ে গেছে। ও তোমার ব্যাপারটা মেনে নিতে পারছে না। বাট মেয়েটাকে তুমি একবার সান্ত্বনা দিতে পারো। আমি বিবাহিত। আমি জানি, তুমি সেদিন তো পার্টিতে সবার মাঝে বলে দিয়েছো। বাট পুতুল তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও তোমার রিপোর্ট দেখে মেনে নিতে পারছে না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমি এতক্ষণ ওইখানেই ছিলাম। ম্যামের সাথে দেখা করতে এসেছে শুনি, তুমিও আছো এখানে। কিসের রিপোর্ট? সাথী সবার দিকে তাকাতে আরাফের দিকে তাকালো। আরহাম আরাফের কোলে কি বলো, ফুপি আর খাবো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আরহাম আরাফের গলা জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। আরাফ আরহামকে জড়িয়ে ধরতে চোখের পানি গড়িয়ে পড়লো। ইনায় বলে উঠল, আরাফ, তুমি কাঁদছো কেন? তোমার সন্তান। এটা আমার সন্তান। সাথী আরাফের কাঁধে হাত রেখে বলো, কষ্ট হচ্ছে তোমার আমি জানি, কিন্তু আরাফ তুমি চাইলে অপারেশনটা করে ফেলতে পারো। কিসের অপারেশন? কিছু না আম্মু, তোমরা খাও। ডাক্তার পুতুল কোথায় আছে এখন? ফার্ম হাউসে আছে। ও আচ্ছা। ওনারা আমার আম্মু আব্বু বোন চাচা চাচি আর আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। আমি আরাফ আর ওর বেস্ট ফ্রেন্ড পুতুলের পার্সোনাল ডাক্তার। ওয়ালাইকুম সালাম। ডাক্তার, আরাফের কি হয়েছে? কিসের অপারেশনের কথা বলেন আপনি? আরাফ কিছু বলো নাই? না আম্মু, এখন এসব বাদ দিয়ে খাও। না, আমি শুনতে চাই কি হয়েছে। আরাফ উত্তর দাও। কিছু হয় নাই, তোমরা খাও তো। ডাক্তার অর্ডার দেন।
খাবো না কিছু, আমি এখন আসছি। আর তুমি চাইলে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। আর ছোট সাহেব, মাশাল্লাহ, পুতুল জানতে পারলে ওকে দেখতে আসতো। হুম। সাথী আরহামের গালে হাত বলিয়ে চলে গেল। সবাই টুকটা করে খাবার খেয়ে নিল। আরব বলে উঠল, মম, আমি ওদের নিয়ে বাসায় যাচ্ছি। খালামণি বাসায় কি যাবেন? ওনাদের নিয়ে বাসায় চলো। পুতুল আছে, এখন যাব না। চলো, ওর পরিচয় হওয়া ভালো। মমো, আপনারা আমার সাথে চলেন, আপনার ছেলের বাসায় যাবেন, আসেন। নুসরাতের কথা শুনে আরব ইশারা করলে সবাই রাজি হলো। সবার সাথে বের হয়ে গেল। গাড়ি এসে থামলেই গার্ডরা দরজা খুলে দিলে সবাই উঠে পড়লো। আরাফ আরহামকে কোলে নিয়ে যেতে লাগলো। আরাফের দুই পাশে ওর আম্মু ওর মম বসলো। দুজন আরাফের দিকে তাকালো। নুসরাত আতিয়া ইনায়ার সাথে কথা বলতে লাগলো। 5 মিনিটের ভিতরেই বাসায় চলে আসলো। আরাফ সবাই নেমে ভিতরে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে পুতুলের আম্মু আরাফকে দেখে বলল, আরাফ, দয়া করে পুতুলের সাথে এমন কোনো ব্যবহার করো না। ওই আমার কথা শুনছে না। ও তোমার রুমে আছে, থাকতে দাও। খালামণি আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। পুতুলের আম্মু বলে উঠছে, ওয়ালাইকুম আসসালাম। বোমা, ক্ষমা করো, আরাফের রুমে আমার মেয়ে আছে। ওই আরাফের অসুস্থতা মেনে নিতে পারছে না। আরাফকেও ভালোবাসে, আশা করি সব জানো। ও তোমার সাথে আরাফকে মেনে নিয়েছে, কিন্তু আরাফকে অকালে দুনিয়া ছাড়তে হবে, এটা ও মেনে নিতে পারছে না। ওর কথা আরাফ বেঁচে থাকুক, তোমার সাথে সুখে থাক, তাও যেন চোখের সামনে থাকে। পুতুলের আম্মুর কথা শুনে সবাই যেন থমকে গেল। সবার চোখে পানি চলে আসলো। আম্মু ইনায়া কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, অকালে চলে যেতে হবে মানে? এই আরাফ, এসব কি বলছে উনি? আম্মু শান্ত হও, আমি তোমাদের সব বলছি। আমি আরহামকে শুয়ে দিয়ে আসি। আরাফ আরহামকে নিয়ে চলে গেল। নওরিন চৌধুরীর দিকে তাকিয়ে আরাফের আব্বু বলল, নওরিন এসব কি বলছে? আরাফের ব্লাড ক্যান্সার, ওর বাঁচার চান্স অনেক কম। সবাই যেন থমকে গেল। ইনায় বসে বলো। আরাফের আম্মু বলো, এসব কি বলছেন? ওর ব্লাড ক্যান্সার মানে? হ্যাঁ, ওই অনেক অসুস্থ। ওই আপনাদের সাথে ভালো সময় কাটাতে গেছিল। ওর হাতে বেশি সময় নাই। ওকে অপারেশন করালে ডাক্তার গ্যারান্টি দিতে পারে না ও বেঁচে নাও থাকতে পারে। নওরিনের কথা শুনে সবার চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইনায় দৌড়ে আরফের রুমের দিকে গেল। আরফ রুমে গেলেই পুতুল দৌড়ে এসে জড়িয়ে ধরতে যাবে। আরফ সাথে সাথে বলল, পুতুল আমার ছেলে। পুতুল অবাক হয়ে আরফ আরহামের দিকে তাকালো। পুতুল আরহামের কোলে নিয়ে বলল, মাশাআল্লাহ, বাবুর মা আছে না নাই? সবাই এসেছে। ও আচ্ছা, বাবু তো ঘুমিয়ে গেছে। শুয়ে দিব। পুতুল আরহামকে নিয়ে খাটে শুয়ে দিল। আরাফ আরহামের শরীরে কাঁথা দিয়ে দিলেই পুতুলের হাতের সাথে হাত লেগে গেল। দুজন একে অপরের দিকে তাকালো। হুট করে ইনায় পেছন থেকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। আরব তড়ি ঘুরে ইনের মুখ চেপে ধরে বলো, বাবু উঠে যাবে, কি করছো? ইনে আরবকে শক্ত করে জড়িয়ে ধরল। পুতুল বুকের ভেতরে ঝড় উঠে গেল। পুতুলের চোখের কোণায় পানির চমট বাঁধতে লাগলো। ইনে আরফের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। আরব বলতে লাগলো, কি হয়েছে, এইভাবে কেন কান্না করছো? চলো অন্য রুমে যাই। আরব ইনায়কে কোলে তুলে নিয়ে পাশের রুমে গিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে ইনায়ের পায়ের কাছে বসে কোলে থুতনি রেখে বলল, কি হয়েছে, এভাবে কান্না কেন করছো? আরাফ, আমি তোমাকে হারাতে চাই না। আরাফ, যত টাকা লাগে তুমি তাড়াতাড়ি অপারেশন করে নাও। আচ্ছা বুঝলাম, এই জন্য কান্না করছো। শোনো, আল্লাহ কার মৃত্যু কিভাবে রাখছে কেউ জানে না। তুমি কান্না করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ চাইলে আমাকে সুস্থ করে দিতে পারবেন, আর চাইলে আমাকে মৃত্যু দানও করতে পারবেন। তাই আল্লাহর উপরে ভরসা রাখছি আমি, তুমিও রাখো। ইনে আরফের পাশে বসতে ইনে আরফের শার্ট খামচি দিয়ে ধরে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো। আরফ সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ করে আরফের ফোন বেজে উঠলো। আরফ ইনায়কে বলো, জান কান্না করো, একটু ডাক্তারের সাথে কথা বলি। আরফ কলটা রিসিভ করতে ওপাশ থেকে ডাক্তার বলো, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আপনি কি আরফ বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাম, আমি আরাফ বলছি। ম্যাম, আপনার কাছে গতকাল যেতে যাচ্ছি। আরফের কথা শুনে ডাক্তার হাসি দিয়ে বলে, আরফ সাহেব, আপনাকে আর আসতে হবে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমার অ্যাসিস্ট্যান্ট ভুল করে আপনার কাগজ অন্যজনেরটা দিয়ে দিয়েছে। আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। হোয়াট? কার রিপোর্টের সাথে এমন করছেন? সে তো জানে সেই সুস্থ। তার অবস্থা কতটা খারাপ হতে পারে? আরফের কথা শুনে ডাক্তার বলো, পুতুল আপনার খালাতো বোন। আরব যেন থমকে গেল। আরব কাঁপা কাঁপা কণ্ঠে বলো, কি? পুতুলের রিপোর্ট? আরব ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ফোনটা রাখলে ইনে বলে ওঠে, ডাক্তার কি বলল?
মেরে আছো কেন? কথা বলো। ইনায় ধাক্কা দিলে আরব চমকে উঠে বলো, আমি আসছি। আরব দৌড়ে নিচে চলে গেল। আরব নিচে গিয়ে পুতুলের আম্মুকে বলো। খালামণি, আরফের কথা শুনে পুতুলের আম্মু পিছনের দিকে তাকাতে আরব বুঝে গেল। আরব বলে ওঠে, ডাক্তার কল করছিল? হ্যাঁ, তুই সুস্থই আছস। আরব পুতুলের আম্মুর পাশে বসে বুকে জড়িয়ে নিয়ে বলো, খালামণি, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দিব জানি না, কিন্তু খালামণি, আমরা পুতুলকে দেখে রাখতে পারবো। খালামণি, কান্না করো না, ও সুস্থ হয়ে যাবে, দেখো। ইনায় নিচে নেমে ওদের কথা শুনে বলো, এভাবে কান্না কেন করছো? আর আরাফকে এভাবে দৌড়ে কেন আসলে? বোন, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আপা, আমার একমাত্র মেয়ে, ওর যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার যে আর কেউ থাকবে না। পুতুলের আম্মুর কান্নার শব্দ বাড়লে হুট করে সিঁড়ির ওপর থেকে পুতুল বলে উঠল, আম্মু কি হয়েছে? খালামণি আরাফের কি কিছু হয়েছে? পুতুল কথাটা বলার সাথে সাথে পড়ে গেল। সবাই জোরে চিৎকার দিল। আরব দৌড়ে গিয়ে পুতুলকে ধরে ফেল। পুতুলের কপালে রক্ত পড়ছে। পুতুল আরফের মুখে হাত দিয়ে বলো, তুই ঠিক আছোস? পুতুলের কথা শুনে আরফের বুকে শক্ত করে জড়িয়ে ঝপড়ে বলো, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাবিস না। এভাবে পড়ে গেলি, চল রুমে। আরব পুতুলকে কোলে নিয়ে যেতে লাগলো। পুতুল এক নজরে আরফের দিকে তাকিয়ে দেখতে লাগলো। ইনের দিকে তাকাতে পুতুলের আম্মু হাত রেখে বলো, আমার মেয়েটা আরাফকে বড্ড ভালোবাসে। মা, তুমি রাগ করো না, আমার মেয়ের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি তোমার কাছে হাত জোর করছি। ইনে পুতুলের আম্মুর কান্না দেখে চুপ হয়ে গেল। আরাফের আম্মুর দিকে তাকালো। আরাফের আম্মু চোখ সরিয়ে নিলে ইনে পুতুলের আম্মুকে বলো, আন্টি, আপনি কান্না করবেন না, পুতুল ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন আল্লাহ সত্যি করে দেয় মা। ইনে রুমে চলে গেল। রুমে গেলে দেখে আরাফ পুতুলের কপালে বরফ লাগিয়ে দিচ্ছে। পুতুল ইনাকে দেখে বলো, আরাফ ছাড়, আমি একা দিয়ে ভাবি রাগ করবে। সমস্যা নেই, আমি কিছু মনে করছি না। ইনে পুতুলের বাম পাশে বসে ওই ফোলা জায়গাগুলোতে বরফ লাগিয়ে দিতে লাগলো। পুতুল ইনায়ের দিকে একবার আরাফের দিকে তাকালো। পুতুল হেসে বলো, দুইজন এমন ভাবে আমার যত্ন তাকিয়ে আছো, মনে হচ্ছে আরাফ না আমি অসুস্থ। পুতুলের দিকে দুইজন তাকালো। আর পুতুলের দিকে তাকাতে চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে যাবে। পুতুল থমকে গেল। পুতুল বলে উঠল, আমি অসুস্থ নাকি এমন ভাবে তাকাচ্ছিস? মাথা ব্যথা করছে, সেইটাই কান্নার জন্য। শুনো ভাবি সাথে আছে, তুই এখন হ্যাপি হওয়ার কথা। তোর চোখে পানি মানায় না। ভাবি তোর পাশে আছে, তোর বাবা মাও আছে, তোর সকল ইচ্ছে তো পূর্ণ হয়েছে। মাথায় চাপ ফেলিস না। তুই নিজের মাথায় চাপ ফেলিস না, আমার কথা ভাবা বন্ধ কর। বয়ে গেছে তোকে নিয়ে ভাবার। ভাবি এসেছে, ভাবি ভাবুক, আমারও তো ঠেকা নাই। থাক তোরা, আমি যাই, আমার রুমে যাই। পুতুল উঠতে যাবে, সাথে সাথে পুতুলের মাথা চক্কর দিল। আরব সাথে সাথে ধরে ওকে শুয়ে দিল। পুতুলের নাক দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। পুতুল নাকে হাত দিয়ে রক্ত দেখে বলে উঠল, এই মরা রক্ত কেন যে বার হয়? তোর এই রক্ত কবে থেকে বের হয়? অনেক আগে থেকে। তুই তো আমাকে একবারও বলস নাই। আরে এমনি বের হয়, আবার ঠিক হয়ে যায়। আমাকে নাকি বেস্ট ফ্রেন্ড ভাবস? এই তোর বেস্ট ফ্রেন্ড ভাবা? এই কুল, ক্ষুধা লাগছে তাই মাথা চক্কর দিয়েছে। আর মাথায় চাপ পড়লে এমন হয়। এমন মাথা ব্যথা পাইছি তাই রক্ত পড়ছে। আরব পুতুলের কথা শুনে কি বলবে বুঝতে পারলো না। ইনে বলে ওঠে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। আরব চলে গেল। পুতুল ইনায়ের দিকে তাকিয়ে বলো, ভাবি আমার সাথে আরাফের কিছুই নাই। আরাফ আমাকে বোনের মতো দেখে। আপনাকে অনেকেই উল্টোপাল্টা কথা বলবে, আপনাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইবে। আপনি কারো কথা বিশ্বাস করবেন না। আরাফকে আমি ভাইয়ের মতো ভাবি। বোন যেটা গলা দিয়ে বের হবে না সেটা বলার চেষ্টা করো না। আমি জানি তুমি আরাফকে কতটা ভালোবাসো। পুতুল কথাগুলো বলতে গিয়েও গলা আটকে গেল। ইনে মুখে স্নিগ্ধ হাসি দিয়ে বলল, পুতুল বোঝাতে চাইছে পুতুলের মাথা ব্যথা শুরু হলে ইনে জড়িয়ে ধরে বলল, বোন থামো, আমি আরাফের সাথে কোনো ঝামেলা করব না। প্লিজ শান্ত হও, তুমি এখানে শুয়ে থাকো। ইনে পুতুলকে শুয়ে দিল। পুতুল কান্না করতে লাগলো। পুতুল বলে ওঠে, ভাবি আমি জানতাম না আপনি ওর লাইফে আছেন। আমি জানলে কোনোদিনও ওকে আমি ভালোবাসতাম না। ভাবি আল্লাহর কাছে চাই ওই ভালো হয়ে থাক।
কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরাফ দরজার সামনে দাঁড়িয়ে ওর কথা শুনে চোখে পানি গড়িয়ে পড়লো। আরাফের দিকে ইনায়া তাকিয়ে ওর চোখে পানি চলে দেখলো। ইনায়ের বুক কেঁপে উঠলো। ইনায়া মনে মনে ভাবতে লাগলো, একটু হলেও তুমি ওকে ভালোবাসো আরাফ। আমি জানি তুমি আমাকে পছন্দ করতে না, আমার শরীরের দিকে তোমার লোভ ছিল, ভালোবাসা ছিল না। আরাফ পুতুলের কাছে গিয়ে বলল, উফ, কান্না বন্ধ করবি? খালি কান্না করস, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। উঠে খাওয়া দেই, খাই। আরাফের কথা শুনে পুতুল চুপ হয়ে গেল। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, ওকে ধমক কেন দিয়ে কথা বলছো? খেয়ে নে। আরাফ পুতুলকে আছুয়া করে বসিয়ে দিয়ে খাইয়ে দিতে লাগলো। পুতুল কিছুক্ষণ পর বলে উঠল, তুই হঠাৎ আমাকে খাওয়া কেন দিচ্ছিস? আমার তোদের ব্যবহার দেখে মনে হচ্ছে আমাকে তুই শেষ খাওয়া দিচ্ছিস। আমি তোকে বিয়ে করতে চাই, করবি আমাকে বিয়ে? আরাফের কথা শুনে ইনায়া থমকে গেল। পুতুল অবাক হয়ে তাকিয়ে বলল, কানের নিচে বাজাবো। ভাবিকে রাগানোর জন্য আমাকে ব্যবহার করা, একটা লাথি মারবো। সবাই রুমে ঢুকলো। ইনায়া আরাফের আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আপনার ছেলে পুতুলকে বিয়ে করতে চায়। আরাফ, এসব কি বলস তুই? তুই তো বিবাহিত। ওকে কে বিয়ে করবে? ও মজা করছে। ওর মানুষকে রাগানোর স্বভাব। আপু আমাকে রাগানোর জন্য আগে এমন এমন কাজ করছে, এইসব কথা বলছে। রেগে আমরা তো আগুন হয়ে যেতাম, এখন আবার ভাবিকে রাগানোর চেষ্টা করছে। আমি কাউকে রাগানোর কথা বলছি না। আমি তোকে বিয়ে করব মমো, এইটা আমার লাইফ। আমি এইবার সিদ্ধান্ত নিয়েছি। পুতুলের হাসিটা মলিন হয়ে গেল। পুতুলের আম্মু বলে ওঠে, মাথা খারাপ হয়ে গেছে, তোমার বউ আছে। আপনারা এখন থেকে চলেন। পুতুল, তুই শুয়ে থাক। আরাফ বের হয়ে গেল। আরাফ পুতুলের রুমে গেলে সবাই রুমে ঢুকলো। আরাফের আম্মু বলল, যে মেয়েটা তোর জন্য প্রহরের পর প্রহর গুনে গেল, তাকে বাদ দিয়ে তুই অন্য একজনকে বিয়ে কোন হিসাবে করতে চাস? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পুতুলকে অপূর্ণ রেখে চলে যেতে দিব না। ও যতদিন বেঁচে থাকবে আমি ততদিন ওর পাশে থাকবো। আরাফের কথা শুনে ইনার আম্মু রেগে বলে ওঠে, এটা কোনো কথা? আমার মেয়ের জন্য তোর মনে কোনো ফিলিংস নেই? আমার মেয়ের ভালোবাসা তোর চোখে পড়ে না? আমার মেয়ে কত বছর ধরে তোর অপেক্ষায় নিজেকে কাটিয়ে দিল, এত বছর পর এসেছে বলো, আরেকটা বিয়ে করবি? আম্মু চুপ করো। আরাফ, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। ওর মতো ভালোবাসা আমি হয়তো কোনোদিনও দিতে পারবো না। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ফাজলামি করস, এইসব তোর মনের কথা না। আম্মু চুপ করো। আমি ওর স্ত্রী হয়ে যদি অনুমতি দেই, তোমাদের সমস্যা হওয়ার কথা না। নওরিন চৌধুরী ইনার হাত ধরে বুকে টেনে নিল। সবাইকে বের হয়ে যাওয়ার ইশারা করতে চলে গেল। নওরিন ইনাকে বলল, মা, তোমার ভেতরে কি চলছে সেইটা আমি খুব ভালো করেই বুঝি। তোমার মতো এত নিঃস্বার্থ, এত ভালো মানুষ আমি কোনোদিনই হতে পারতাম না। নিজের সবচেয়ে আপন মানুষটার জায়গা অন্য কাউকে দিয়ে দেওয়ার মতো শক্তি সব মানুষের থাকে না। আর একটা বাঙালি নারীর হৃদয়ে তো সেই জায়গাটা আজীবন এক মানুষের জন্যই থাকে। ভালোবাসা তার কাছে শুধু অনুভূতি না, সেটা সম্মান, বিশ্বাস আর সারা জীবনের বন্ধন। তাই চাইলেও সে কাউকে সহজে সেই জায়গায় বসাতে পারে না, কারণ কিছু সম্পর্ক ভাঙে না, শুধু নীরবে বুকের ভেতর বেঁচে থাকে। ইনায় নীরবে চোখের পানি ফেলতে লাগলো। ইনায় বলে ওঠে, আন্টি, আমি আরাফের চোখে পুতুলের জন্য ভালোবাসা দেখেছি। ও নিচে থেকে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমি বাধা দেওয়ার কে? তুমি ওর স্ত্রী, তুমি অনুমতি না দিলে আরাফ কখনোই বিয়ে করতে পারবে না। ওই আমার ভাগ্নি, দেখে যে আমি সাপোর্ট করব তা না। যদি এখানে তুমি ওর স্ত্রী না হইতে আরহাম না থাকতো, তাহলে আমি আমার ভাগ্নির সাথে ওকে বিয়ে দিতাম। এইটাই সত্যি কথা। কিন্তু এখন তোমার সাথে আরহামের জীবন জড়িয়ে গেছে, এখানে তোমার সম্পূর্ণ অধিকার আছে সিদ্ধান্ত দেওয়ার। না, ওই যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই থাক। নওরিন চৌধুরী ইনার সাথে কথা বলতে লাগলো। আরাফ পুতুলের পাশে বসে থেকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পুতুল বলে উঠল, আরাফ, তুই এমন কেন করছস? তুই চলে যা, ভাবির কাছে যা। সমস্যা নাই, ঘুমা। আচ্ছা ওয়েট, বাবু উঠে পড়ছে। আরাফ সোজা পাশের রুমে চলে গেল। আরহামকে কোলে তুলে নিলে আরহাম চুপ হয়ে গেল। আরাফের গলা জড়িয়ে ধরে থাকলো। আরাফ কপালে চুমু দিয়ে বলল, আব্বু ঘুম ভেঙে গেছে তোমার? আরহাম আরাফকে বলল, মাম্মা কই, আমি টুট্টু খাবো। আরাফ কিছু বলবে, সাথে সাথে ইনায় আসলো। আরহাম ইনায়ের কোলে চলে গেল। ইনায় খাটে বসে আরহামকে দুধ খাওয়াইয়ে দিতে লাগলো। আরাফ ইনায়ের দিকে তাকালো। ইনায় আরাফের দিক থেকে চোখ সরিয়ে নিল। আরাফের দিকে তাকিয়ে আরহামের চুলগুলো ঠিক করে দিতে লাগলো। আরাফ চলে গেল। আরাফ সোজা ছাদে চলে গেল। একদিন পর ইনায় পুতুলকে বউ সাজিয়ে দিচ্ছে। পুতুল বলে উঠল,
আমি আপনার ছোট বোন হয়ে থাকব। আমি আরাফকে অনেক ভালোবাসি। আপনি আমাকে আরাফের সাথে বিয়ে দেবেন? আমি কখনোই ভাবতে পারি নাই। আপনাকে আমি প্রমিস করছি আরাফ আপনার সাথে বেশি থাকবে। আমার কাছে কম আসলে সমস্যা নেই। আমরা দুইজন বোন হয়ে থাকবো। বোন হয়ে থাকো। ইনে মুখে হাসির রেখা টেনে পুতুলকে সাজাতে লাগলো। আরহাম দৌড়ে এসে বলে, মাম্মা, পাপার এই আন্টির বিয়ে। সবাই নিচে বলছে মাম্মা আমিও বিয়ে করব, পাপার মতো বর সাজবো। আমাকে বউ নিয়ে এসেছে, দেও না। আরহামের কথা শুনে দুজন ফিক করে হেসে দিল। পুতুল আরহামকে নিজের কাছে টেনে নিয়ে আসলো, কপালে চুমু দিয়ে বলল, আমাকে আজ থেকে ছোট আম্মু বলবে, আর তোমার জন্য বউ আমি দেখব। ওয়েট করে নিচে, আমার অনেকগুলো ভাগ্নি ভাতিজি আছে। তাদের ভিতর থেকে যাকে হবে পছন্দ তার সাথে বিয়ে দেব। পুতুল চলো। আরহাম পুতুলের সাথে কথা বলতে লাগলো। তিনজন নিচে চলে গেল। পুতুল বলে উঠল, ওই আমার ছেলেকে কার কার পছন্দ বল, আমার ছেলে আজ নাকি বিয়ে করবে। পুতুলের কথা শুনি সবাই হাসতে লাগলো। নরিন পুতুলের আম্মু আরহামকে কাছে ডেকে বলল, আমাকে কি তোমার পছন্দ হয়? নরিনের কথা শুনি সবাই হাসতে লাগলো। আরহাম কিছুক্ষণ ভেবে বলি, সরি আপু, আমি বড় মেয়ে বিয়ে করব না, আমি বিয়ে করব আমার বয়সের। আরহামের কথা শুনি সবাই চোখ বড় বড় করে তাকালো, আবার হাসতেও লাগলো। কয়েকটা মেয়ে আরহামের কাছে এসে মজা নিতে লাগলো। আরহাম বিরক্ত হয়ে বলল, দেখ বিয়ে করব না, এত মেয়েকে কিভাবে বিয়ে করব? আরহামের কথায় সবাই হাসতে লাগলো। ইনায় পুতুলকে আরহামের পাশে বসিয়ে দিল। আরহাম ইনায়ের দিকে তাকাতে সাহস পেল না, নিচের দিকে তাকিয়ে থাকলো। ইনায়ের আম্মু বলল, এখানে বসেন, শখ করে জামাইকে বিয়ে দিচ্ছিস, শখ করে এখানে বসে দেখ বিয়েটা। ভাবি চুপ করো তুমি, কোনো কথা আমাকে বলবে না। অবশ্য আম্মু এখানে বসে তো দেখবো আমার জামাইকে আমি বিয়ে করাচ্ছি, আমি দেখবো না তো কে দেখবে? ইনায়ের সামনে বসলো। কাজী সাহেব আসলো। কাজী সব কাগজ লিখতে লাগলো। আরফ ইনায়ের পায়ের দিকে তাকিয়ে আছে। ইনায়ের বুকের ভেতরে যেন তোড়ফাড় উঠে গেছে। ইনায়ে মুখে হাসি রেখা টেনে রাখলো। ইনায়ের হাত কাঁপতে লাগলো। ইনায়ে নিজের দুই হাত কসলাতে লাগলো। নরিন ইনায়ের দিকে চোখ গেল। নরিন বলল, ইনায়া আমার একটা কাজ করে দাও তো। কি কাজ? ছাদে গাছগুলোতে পানি দেওয়া লাগছিল। মম পাগল হয়ে গেছিস নাকি? চুপ করো ইনায়া, যাও। আচ্ছা যাচ্ছি। কোথাও যাবি না, এখানে থাক। ম্যাম, আপনার তো কাছের লোক আছে, ওদের দিয়ে করান। আমার ছেলের বউ আমার কাজ করে দিবি না নাকি? ইনায়া তুমি কি যাবে? খবরদার ইনায়া, ওই রুমের দিকে যাবে না। ইনায়ে চলে গেল। সবাই নরিনের উপরে খেপে গেল। আরাফের আম্মু বলল, ধন্যবাদ আফা, এই উশিলায় ওকে সরিয়ে দেওয়ার জন্য। আরফের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে আসলো। আরাফ পুতুলে বিয়ে পড়ানো শুরু করলো। আরাফ কাবিনে সাইন করতে গিয়ে হাত কাঁপতে লাগলো। আরাফকে দেখে ইনায়ের আম্মু বলল, ঢং না করে সাইন কর, এত ঢং করিস না। আমার মেয়েকে ভালোবাসলে এই জায়গায় তুই বসে থাকতি না। আরে বাদ দাও, উঠে যাও, এই বিয়ে করতে হবে না। আরাফ একের পর এক সাইন করে দিল। ইনায় নিচে নামতে আরাফের মুখে লাস্ট কবল শুনে থমকে গেল, যেন পাথর হয়ে গেল। ইনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এক নজরে ওদের দিকে তাকিয়ে থাকলো। আতি দৌড়ে এসে ইনাকে জড়িয়ে ধরলো। ইনা তাড়াতাড়ি চোখ মুছে নিল। আতি বলে ওঠে, তুমি আমার ভাইয়ের বউ, আমি আর কাউকে মেনে নেব না। তুমি শুধু ওর বউ আর কেউ না। থাক পাগলি, ওই তোর ভাইয়ের বউ। চল নিচে যাই। ইনে নিচে নামলো। আতিয়া কান্না করতে লাগলো। আতিয়া বলে উঠলো, তুই যা করলি একদম ভালো করলি না। আপুকে কষ্ট দিয়ে তুই কোনো দিনও সুখী হবি না। আতিয়া, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। ওকে আমার ভাই ভাবতে ঘৃণা হচ্ছে। আতিয়া লেগে আরাফের মুখে থুথু দিল। আরাফ রুমাল দিয়ে মুছে নিতে লাগলো। আতিয়া বলে ওঠে, আই জাস্ট হেট ইউ। কাকি চলো আমরা এখান থেকে চলে যাই, ওদের মুখ দেখে আমার ঘৃণা হচ্ছে। ভালো থাক তোর সতী নিয়ে। ইনের আম্মু ইনাকে ঠেস দিয়ে কথা বলে চলে গেল আতিয়ার সাথে। পুতুল আরাফের হাতে হাত রাখতে আরাফ সরিয়ে দিতে যাবে, সাথে সাথে বলো, আরাফ কারো কথা শোনা লাগবে না। আমি তোমার বউ, আমি তোমাকে অনুমতি দিয়েছি, সেখানে এসব ভেবে লাভ আছে নাকি? চলো, তোমাদের জন্য সুন্দর করে বাসর ঘর সাজিয়েছি। পুতুলকে ইনায় ধরে নিয়ে যেতে নেবে, সাথে সাথে নরিন বলে ওঠে, খবরদার ইনায়া, ওই রুমের দিকে যাবে না, এখানে বসে থাকো। মম, আপনি চিন্তা করেন না তো, আমি কষ্ট পাবো জন্য এমন হয়েছে। আমি কষ্ট পাবো, আমি তো নিজে থেকেই বিয়ে করাচ্ছি।
ইনায়ের কথাগুলো বলে পুতুলকে নিয়ে যেতে লাগলো। নুসরাত তাড়াতাড়ি করে গিয়ে ইনায়ের হাত ধরে বলো, আমি যাচ্ছি। ধ্যাৎ, আপনি বোন হয়ে কিভাবে যাবেন? আমি যাচ্ছি, বসেন, আড্ডা দেন। ইনায় পুতুলকে নিয়ে চলে গেল। পুতুলকে ইনায়ের রুমে দিয়ে গেল। পুতুলকে বসিয়ে দিয়ে বলো, বোন এইভাবে বসে থাকো, আরাফকে আমি পাঠিয়ে দিতে বলে দিব। আপু, পুতুল কথাটা বলে জড়িয়ে ধরলো। ইনায়ের কপালে চুমু দিয়ে চলে গেল। ইনায়ের সোজা ছাদে চলে গেল। ইনায়ের ছাদে এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। যে হাত ধরে স্বপ্ন দেখতাম সারা জীবন পাশে, সেই হাত আজ তুলে দিলাম অন্য কারো হাতে। তাকে সুখী দেখতে গিয়ে নিজেই হলাম শূন্য, চোখের জলে লিখে রাখি ভালোবাসার চিরন্তন। ইনায় কথাগুলো ভাবতে ভাবতে হাঁটু গেড়ে বসে পড়লো। ইনায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইনায় জোরে চিৎকার করতে গিয়ে মুখে চেপে ধরলো শাড়ির আঁচল দিয়ে। ইনায় বুকে মারতে মারতে বলল, এই আল্লাহ, আমার যে কষ্ট হচ্ছে, আমার যে সহ্য হচ্ছে না। আল্লাহ, আপনি আমাকে নিয়ে যান। আমি এই জীবন চাচ্ছি না, আমি ওদের সামনে যেতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে নিয়ে যান। আমি এই দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ গো, আপনি আমাকে নিয়ে যান। ইনায়ের কথাগুলো বলে জোরে চিৎকার দিয়ে উঠলো। ইনায়ের চিৎকারে নিচে সবাই কেঁপে উঠলো। আরব চমকে উঠলো। সবাই দৌড়ে উপরে গেল। পুতুল রুম থেকে বের হলে আরফের আম্মু বলো, পুতুল, ইনায়া কোথায়? নিচে যাই নাই, আপু তো চিৎকার শুনতে পেলাম। ও মনে হয় ছাদে গেছে। পুতুল, তুই আরহামকে নিয়ে রুমে যা, আমরা আসছি। সবাই দৌড়ে উপরে চলে গেল। ছাদে গেলে দেখে ইনে পাগলের মতো বুকে থাপড়াচ্ছে আর চুল টানছে আর বলছে, আল্লাহ, আমাকে নিয়ে যান। আমি এখানে থাকতে চাই না, আমার এই দুনিয়া চাই না। আমি পাপী, আমি তোমার কাজও ঠিকভাবে করি না। আল্লাহ, আমাকে যে পাঠিয়েছো, আমি সেই কাজও ঠিকভাবে করি নাই। আল্লাহ, আমি তোমার থেকে তোমার বান্দাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ। ইনের কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলো। সবার চোখে পানি চলে আসলো। ইনে বসে থেকে বলো, আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। আমি আর একটা পাপ কাজ করতে যাচ্ছি। আমি তোমার ভালো বান্দা হতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও। আমি সব কিছুতেই ব্যর্থ। ইনের কথাগুলো বলে দৌড়ে ছাদ থেকে লাফ দিতে যাবে। সবাই চিৎকার দিল। আরব দৌড়ে গিয়ে ইনের হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িত হলো। ইনে আরবকে মারতে লাগলো আর বলল, আমাকে ছাড়ো, আমার সিদ্ধান্ত আমাকে নিতে দে। আরব ইনাকে টেনে মাঝখানে নিয়ে এসে ইনার পা শক্ত করে জড়িয়ে ধরে হামা করে কান্না করে বলতে লাগলো, ইনায়া, আমি বুঝতে পারি নাই তোমার মনের ভিতরে এত কষ্ট চেপে রাখছো। আমি ভেবেছিলাম তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে। কিন্তু তোমার মনের ভিতরে এত অভিমান আমি বুঝতে পারি নাই। আমার পা ছাড়, আমার জীবন যেভাবে ইচ্ছা ব্যবহার করব। আমার পা ছাড়, না হইলে লাথি মারবো। আল্লাহর দোহাই লাগে, এমন কিছু করো না। আমি পাপী, আমাকে তুমি শাস্তি দাও, তাও এমন কাজ করো না। পুতুল যে অবস্থা, ওই বাঁচবে কিনা আমি জানি না। ও আমাকে অসম্ভব ভালোবাসে। আমি ভেবেছিলাম ওকে কোনো আক্ষেপ নিয়ে যেন মরতে না হয়। ওর সাথে আমি এত বছর থাকছি, ও অনেক ভালো একটা মেয়ে। আমি কখনোই ওকে পাত্তা দিতাম না। আমি জানতাম আমি বিবাহিত। আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি খারাপ, আমি জানি, কিন্তু আমি আস্তে আস্তে যখন বড় হতে শুরু করি, তখন থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নেই। আমি তোমাকে আগে থেকে ভালোবাসতাম, আমার তোমাকে আগে থেকে ভালো লাগতো। তোমার হাতে আমি কত মাইর খাইছি। আমি তোমাকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলতাম। আরব কথাগুলো বলে ইনায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বাচ্চাদের মতো। ইনায়ের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ইনায় চলে গেল। আরব বলতে লাগলো, ইনায়া, আমাকে যত ইচ্ছা ঘৃণা করো, কিন্তু আমাদের তো একটা বাচ্চা আছে। ওর কথা ভেবে এমন কোনো কিছু করো না। আরহামের জন্য হইলেও তুমি নিজের ক্ষতি করো না। ওকে তোমাকে ছাড়া সামলানো সম্ভব না। ও তোমাকে ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, ঠিক বলছস। আমি এখন থেকে আমার সন্তান আর আমার আল্লাহর পথে চলবো। তুই আর কোনোদিন আমার খোঁজ করিস না। ইনায়ের কথাগুলো বলে নিচে চলে গেল। আরাফিনের পেছন পেছন যেতে লাগলো। 8 বছর পর আরব ফোনে কথা বলছিল। হঠাৎ করে একটা ছেলে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, ফুল নেবেন? স্যার, ম্যামকে গিফট করেন। আরব থাই ক্লাস নামাতে ছেলেটা চমকে উঠল। আরব কিছু বলার আগে ছেলেটা চলে যেতে নিল। আরব বলে ওঠে, এই পিচ্ছি কি হইল, ফুল বিক্রি করবে না? আরফের কোনো কথা না শুনে ছেলেটা অন্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে লাগলো। হুট করে ছেলেটার একটা বাইকের সাথে ধাক্কা লাগলে ছেলেটা ছিটকে পড়ে গেল। আরব গাড়ি থেকে নেমে দৌড়ে গেল। সাথে অনেক মানুষ জমা হয়ে গেল। আরব দৌড়ে গিয়ে ছেলেকে ধরে বলল, বাবু ঠিক আছো?
ছেলেটা আরবকে ধাক্কা দিয়ে উঠে চলে যেতে লাগলো। ছেলেটার পা কিছুটা কেটে গেছে, রক্ত পড়ছে। ছেলেটা ঘোরাতে ঘোরাতে যেতে লাগলো। একজন এসে বলল, এই আরহাম, আন্টির অবস্থা ভালো না, হসপিটালে যা। আরহাম ডাক শুনে বুকের ভেতর কেঁপে উঠলো। আরব ছেলেটাকে বলল, এই ছেলে, আমাকে তুমি চেনো? আমার সাথে এত রাগ কেন দেখাচ্ছ? আজ তো প্রথম আমাদের দেখা হইল। আরফের কথা শুনে আরহাম কিছু না বলে চলে গেল। আরব গাড়িতে উঠে পড়ল। আরফের ফোন বেজে উঠলে আরব বলে ওঠে, খালামণি, আমি আসছি। তাড়াতাড়ি আসে, আমার এখানে ভর্তি হয়ে ভালো লাগছে না। মমো কি পৌঁছে গেছে? আপা চলে এসেছে, রাখছি, তুই তাড়াতাড়ি আয়। আরব কলটা কেটে দিয়ে ড্রাইভারকে তাড়াতাড়ি যেতে বলল। আরব কয়েক মিনিট পর হসপিটালে চলে গেল। আরব কাউন্টারে গিয়ে নাম জিজ্ঞেস করতে দেখে পাশের ছেলেটা ডাক্তারকে বলছে, আমার কাছে এই টাকা আছে, দয়া করে আমাকে আর কিছুদিন সময় দেন। আমি টাকাগুলো হইলে আপনাকে দিয়ে দেব। দয়া করে এমন করবেন না। আমার এই দুনিয়াতে আমার আম্মা ছাড়া আর কেউ নেই। আরহাম ডাক্তারের পা ধরতে যাবে, সাথে সাথে ডাক্তার ধাক্কা দিয়ে বলে, যখন টাকা দিতে পারবি না তখন আসিস। যখন টাকা দিতে পারবি তখন আসিস। এখন তোর মাকে নিয়ে যা, কোনো চিকিৎসা চলবে না। এটা ফ্রিতে চিকিৎসা করার জায়গা না, সরকারি হসপিটালে নিয়ে যা। আরহাম কান্না করতে করতে বলো, ডাক্তার সাহেব, আমাকে আর 1 সপ্তাহ সময় দেন। আমি টাকাগুলো দিয়ে দেব, প্লিজ। আর 1 সপ্তাহ সময় দেন। পা ধরতে যাবে, সাথে সাথে আরব এসে বলো, ডাক্তার, কি সমস্যা? ডাক্তার কিছু বলতে যাবে, সাথে সাথে আরহাম বলে ওঠে, কোনো সমস্যা না। আপনার সমস্যা কি? আমার পিছু কেন নিয়েছেন? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তুমি কি আমাকে চেনো নাকি? আরহাম কিছু বলতে যাবে, সাথে সাথে কেবিন থেকে একজন বের হয়ে এসে বলো, আরহাম বাবু, বাসায় চলো, আমি এখন ঠিক আছি। ইনার কথা শুনে আরহাম আরব পিছনে তাকালো। আরহাম দৌড়ে গিয়ে ইনাকে ধরে বলো, মাম্মা, আমি তো ডাক্তারের সাথে কথা বলছি, তুমি বের কেন হয়েছো? আরহামের কথা শুনে ইনায় আরবকে দেখে থমকে গেল। আরব কাঁপা কাঁপা কণ্ঠে বলো, ইনায়া। মাম্মা, তুমি কেবিনে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলি। ইনায় কিছু বলার আগে আরব দৌড়ে গিয়ে ইনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরহামকে জড়িয়ে ধরতে যাবে, আরহাম সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলো, একদম আমাকে স্পর্শ করবেন না। আমার মাম্মার গায়ে হাত দিলে হাত ভেঙে ফেলবো। আরহাম, আম্মু, কেবিনে যাও। ডাক্তার বলে ওঠে, এই ছেলে, তুই জানিস এই হসপিটালের মালিক উনি, ওনার সাথে এমনভাবে কথা বলার সাহস কোথায় পাস? আরব সাথে সাথে ডাক্তারকে থাপ্পড় মেরে বলো, ও আমার ছেলে, ভদ্রভাবে কথা বল। আরফের কথা শুনে সবাই চমকে উঠলো। নার্সরা বাকি ডাক্তাররা খোঁজ পেলে দৌড়ে এসেছে। আরহামের কাছে ক্ষমা চাইতে লাগলো। ইনায়াকে নিয়ে চলে গেল। আরহাম রাগে বলল, মিস্টার আরাব, আপনার কোনো সাহায্য আমাদের লাগবে না। আপনি এই সব নাটক বাদ দেন। আমার মাম্মা, আমি তার চিকিৎসা করাবো। আপনার কোনো সাহায্য আমাদের দরকার নেই। আপনার জন্য আমার মাম্মার এই অবস্থা। আপনি সব কিছুর জন্য দায়ী। আরফ আরহামের গাল ধরে কান্না মাখা কণ্ঠে বলল, যত রাগ আমাকে দেখা বাপ, আমি সব কিছুর জন্য দায়ী। আমাকে যত পারস ঘৃণা কর, কিন্তু জিদ করিস না। জিদ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। আরহাম এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, জ্ঞান আমাকে দেবেন না মিস্টার আরাব। আমাকে জ্ঞান দিতে একদম আসবেন না। আপনার মতো মানুষের নামগুলো শুনলে আমার ঘেন্না লাগে। আর সেখানে আপনার টাকায় আমার মাম্মাকে চিকিৎসা করাবো? কখনোই না। আমি এই হসপিটালে চিকিৎসাই করাবো না। আরহাম দৌড়ে যেতে লাগলো। আরাফও আরহামের পিছন পিছন যেতে লাগলো। আরহাম কার সাথে ধাক্কা খেলে আরহাম সাথে সাথে ধরে ফেল। নরিন চৌধুরীকে দেখে আরহাম সাথে সাথে দাঁড় করিয়ে দিল। আরাফকে দেখে নরিন বলে ওঠে, আরাব, কি হয়েছে? এই ছেলেটার পিছন পিছন দৌড়াচ্ছিস কেন? মমো, ওই আরহাম আমার সন্তান। নরিন নুসরাত অবাক হয়ে গেল। ওরা যেতে লাগলো। আরহাম ইনাকে নিয়ে বের হতে ক্যাবিন থেকে সাথে সাথে আরাফ আরহামকে শক্ত করে জড়িয়ে ধরে বলো, আরহাম বাবু, প্লিজ শান্ত হ। দেখ, রাগ করে কোনো কিছু সমাধান হয় না। ইনায়া, তুমি এখানে? এত বছর কোথায় ছিলে তুমি? মম, আপু কেমন আছেন? ইনায়া, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? তেমন কিছু না। মাম্মা, ওদের সাথে কথা বলবে না। ওদের সাথে কথা বলে আমি কিন্তু এখন থেকে চলে যাব। আর এই, আপনি ছাড়বেন নাকি কামড় মারমু? আমি ছাড়বো না। তোমার পা দিয়ে রক্ত পড়ছে, শান্ত হও। পায়ে রক্ত দেখলেন আর হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেগুলো দেখার তো কেউ নেই। আরহামের কথা শুনে আরব থমকে গেল। আরব বলে ওঠে, আই এম সরি। আপনার
সরি, আপনি ধুয়ে পানি খান। আরহাম, বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। উনি তোমার আব্বু হয় কিন্তু। মানি না, ওনাকে আমার আম্মু হিসাবে। আমার আম্মু আব্বু সব তুমি, আর কেউ না। কথা কম বলো। মম এখানে কিভাবে? পুতুলের আম্মু অসুস্থ হয়ে গেছে, এখানে ট্রু করতে এসেছিল। ওই অসুস্থ হওয়ার কারণে এখানে ভর্তি করা হয়েছে। ও আচ্ছা, কোথায় উনি? আর পুতুল কেমন আছে? ওইসব বাদ দে, তোমার কি হয়েছে? আর আরহাম ভাই, আমার রাগ করে থেকো না। তোমার আব্বু তোমাদের কথা ভেবে কত কষ্ট পায় জানো? আমাদের ভেবে কারো কষ্ট পাওয়ার কোনো কথা না, এইসব নাটক। আরহামের গাড়ি থাপ্পড় মেরে বলো, বেয়াদব, উনি তোমার দাদিমা আর তুমি তার মুখের উপর কথা বলো? কি করলে? ওর রাগ হয়েছে বলবেই। আরহাম পাশে বেঞ্চিতে বসে হাত কসলাতে কসলাতে রাগে হাত পা নাড়াতে লাগলো। আরাফ আরহামকে পাশে বসলো। ইনায়া নরিন নুসরাতের সাথে চলে গেল। আরাফ ইশারা করলে নার্স ফার্স্ট এইড বক্স আনলো। আরাফকে দিলে আরাফ আরহামের পা ধরে ঘুরিয়ে নিজের পায়ের উপরে নিয়ে নিল। আরহাম রেগে বলল, পা ছাড়েন, আমার কিন্তু রাগ হচ্ছে। ব্যান্ডেজ করে দেই তারপর? আপনার বউয়ের কাছে যান, এখানে আমাদের সাথে দয়া করে এইসব নাটক করবেন না। সেই তো নাই, তাই তোমাদের সাথে নাটক করতে আসছি। আপনাকে ছেড়ে অন্য খোলার লগে কাছে গেলে ভালো কাজ করেছে। আমার মাম্মাকে ঠকানো শাস্তি পেয়েছেন। আরহামের কথা শুনে আরাফ ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, সেই নিশ্চয়ই ঘুমিয়ে আছে, সে আল্লাহর কাছে চলে গেছে। যেদিন তোমাকে নিয়ে তোমার মাম্মা আসে সেদিন সেই বিদায় নিয়েছে। সে তোমার নামে তার অর্ধেক সম্পত্তি দিয়ে গেছে। সে তোমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিল। আরহাম থমকে গেল। আরহাম চোখে পানি চলে আসলো। আরাফ ব্যান্ডেজ করা শেষ হয়ে বলল, তুমি এখনো ছোট, তোমাকে সবকিছু বলা যায় না। শুধু একটা কথা মাথায় রাখো, আমি তোমার আম্মুকে অনেক ভালোবাসি। তোমার আম্মু আমার ছোটবেলার ভালোবাসা। আর পুতুল আমার 7 বছরের পরিচিত একটা মুখ, যে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমার সকল বিপদে আপদে সেই পাশে থাকছে নিঃস্বার্থভাবে। তার একটা স্বপ্ন ছিল আমার বউ হবে। তাই লাস্ট সময়টা আমি তাকে বিয়ে করে যদি ভুল করে থাকি, তাহলে আমি ভুল করছি। আমি এমন ভুল বারবার করতে চাই। আরহাম আরাফের কথা শুনে বলে উঠছে, মাম্মার 2টি কিডনি নষ্ট, তাকে বাঁচাতে গেলে তাকে একটা কিডনি দিতে হবে। আমি তো ছোট, আমি চাইলেও দিতে পারছি না। চিকিৎসা আর আল্লাহ তাআলা দয়া তাকে এত দূর, আমি বুঝতে পারছি না কি করব। ওকে তো আপনার জন্য মামার মুখে হাসি দেখি নেই বুঝ হওয়ার পর থেকে। তার প্রতিটা রাতের চোখের পানি আমাকে ভালো থাকতে দেয় না। আরহামকে বুকে জড়িয়ে নিলে আরহাম কান্না করে দিল। আর বলে ওঠে, চিন্তা করো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা থাকো, আমি ডাক্তারের কাছে যাই। 3 দিন পর আরাফের পাশে আরহাম বসে আছে। আরহাম আরাফের দিকে তাকিয়ে বলল, আমার তো সৌভাগ্য, আমার সন্তান আমাকে খাওয়াই দিতে চাচ্ছে। আরাফ, এখন কি অবস্থা? আমি ঠিক আছি। ইনায়ার কি অবস্থা? ও এখন ঠিক আছে, জ্ঞান ফিরেছে। 7 দিন পর রিলিজ দিবি। আরাফ ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। 7 দিন পর আরাফ ইনায়ের পাশে বসলে ইনায়ের পাটা গুটিয়ে নিয়ে বলল, আমি খালা মনির থেকে সব শুনেছি। পুতুল বাসর রাতে মারা যাবে, কখনো কল্পনাও করতে পারি নাই। ওইসব বাদ দে, এখন কেমন লাগছে তোমার? ভালো, ধন্যবাদ আমাকে কিডনি দেওয়ার জন্য। তুমি কি আমার উপরে এখনো রাগ করে বা অভিমান করে আছো? না, আমার নিজের প্রতি গিল্টি ফিল হচ্ছে। আমি আসলে সেদিন মেনে নিতে পারছিলাম না। আমি ওইভাবে না চলে গেলে হয়তো পুতুল কখনো জানতোও না ওই আজ বেঁচে থাকতো। তোমার দোষ না, এখানে আমার দোষ। না, তোমার জায়গায় তুমি ঠিক ছিলে। আমি রাগের বশে ছেলেটাকে নিয়ে গিয়ে তার জীবনটা আমি নরক করে দিয়েছিলাম। ইনায়া, অতীতের কথা আমি আর তুলতে চাচ্ছি না। অতীত আমার ভালো লাগে না। অতীত শুধু কষ্ট দেয়। আরাফ কথা শুনি ইনায়ের চোখ ফেয়ে গেল। দুজন নীরবতা পালন করলো। হুট করে ইনায় বলে উঠল, তুমি আগের থেকে আরো বেশি সুদর্শন হয়ে গেছো। ইনায়ের কথা শুনি আরাফ ইনায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, এতক্ষণ পর তোমার মনে হইল এই কথা বলার? কি করব, কথা খুঁজে না পেলে কি করব? ইনায়ের কথা শুনি আরাফ অনেকটা কাছে এগিয়ে গিয়ে বলো, ভালোবাসি বলে তো পড়ো। আরাফকে তো কাছে আসতে দেখে ইনায় লজ্জায় বলো, আমার শরম লাগছে তোমাকে দেখে। আমি কেমন হয়ে গেছি আর তুমি কেমন? তুমি এখনো সুন্দর আছো। আমার চোখে সব থেকে সেরা, সুন্দর, আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। আগের মতো লুচ্চা আছো দেখছি।
কোন দিকে চোখ তোমার? ইনায়ের কথা শুনে আরাফ লজ্জা পেয়ে গিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে বলো, তুমি না চাইলে তাকাবো না। ইনায়া আরাফের গলার ধরে ঘুরিয়ে বলো, আমারটা দেখবেন না তো কারটা দেখবেন শুনি? আমি আপনার বউ। তাহলে একটু ভালো করে দেখি। কথাটা বলে ইনায়ের ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ো। সমাপ্ত।